ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট নিভে যাক, যাতে হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল। ধরে নেই সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল। কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবুর লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুক। বায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশান বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরশের মানুষ, আঁকড়ে থাকুক গদি। পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। টরন্টো ভিত্তিক শিল্প সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার ৪৭তম আসর, অর্থাৎ আজকের আসরে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই। আপনাদের জানাই আজকের আসরটি একই সঙ্গে পাঠশালার ৭ম বর্ষপূর্তির আসরও। ৭ বছরের এই যাত্রাপথে পাঠশালার সাথে সংশ্লিষ্ট সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের আজকের আসরের শিরোনাম জুলাই গণ অভ্যুত্থানে গ্রাফিতি ও অন্যান্য। আজ আমাদের সম্মানিত অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্রমে গণ অভ্যুত্থানে রূপ নেবার পথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ও জুলাই গণ অভ্যুত্থানের পোস্টার শিল্পী দেবাশিস চক্রবর্তী এবং সমকালীন কথা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ও পাঠকপ্রিয় লেখক সুহান রিজওয়ান। সুহান, দেবাশিস, তোমাদের দুজনকে সাদরে বরণ করে নিচ্ছি আজকের এই আয়োজনে। আর সঞ্চালনায় আছে আমি, ফারহান আজিম শিউলি। এবারে খুব ছোট্ট করে আলোচক পরিচিতি। প্রথমে আমি সুহান রিজওয়ানের পরিচিতি তুলে ধরছি। একেবারেই সংক্ষিপ্ত পরিচিতি। জন্ম চট্টগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকায়। উচ্চ মাধ্যমিকের পাঠ নটরডেম কলেজে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক। প্রকাশিত উপন্যাস সাক্ষী ছিল শিরস্ত্রাণ, পদতলে চমকায় মাটি, গ্রাফিতিও প্রশ্ন করে, আরেকটি গল্প সংকলন প্রকাশিত হবার পথে। দেবাশিসের সংক্ষিপ্ত পরিচিতি। জন্ম, বেড়ে ওঠা ঢাকায়। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি গ্র্যাজুয়েট। কাজের পরিসর ক্ষমতা সম্পর্ক ও সিভিল ইমাজিনেশন। বর্তমানে বসবাস এবং কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্রের মিশিগান। সম্মানিত দর্শক শ্রোতা, ছাত্র জনতার এক অভূতপূর্ব ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের কর্তৃত্ববাদী লুটেরা স্বৈর সরকারের পতন হয়েছে ৫ই আগস্ট ২০২৪। ভিন্নমত দমন, অদৃশ্য ভয় আর স্ব আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে আন্দোলনে ছাত্র জনতার মুখপাত্র হয়ে উঠেছিল দেয়াল, সমতল থেকে পাহাড়, সর্বত্র। এই আন্দোলনে প্রবলভাবে সামিল হয়েছিল পুরো দেশের দেয়াল জুড়ে আঁকা অসংখ্য গ্রাফিতি। বহুদিনের অনুচ্চারিত ক্ষোভ যেমন ভাষা পেয়েছে, তেমনি গ্রাফিতি সহ পোস্টার, র‍্যাপ এসবও আন্দোলনে একরকম নতুন ভাষার জন্ম দিয়েছে। ওদিকে ২০২২ সালে প্রকাশিত সুহান রিজওয়ানের লেখা গ্রাফিতিও প্রশ্ন করে নামের ডিস্টোপিয়ান উপন্যাসটিতে দেখা যায় ভবিষ্যতের কল্পিত বাংলাদেশের কথা,
যেখানকার বিদ্যমান স্বৈরশাসনে ভিন্ন মতের জায়গা নেই, আছে দমনমূলক আইন, পীড়ন। সেই দম বন্ধ করা ঝুঁকিপূর্ণ পরিবেশেও অজ্ঞাত পরিচয় এক শিল্পী দেয়ালে দেয়ালে এঁকে চলেন নিষিদ্ধ গ্রাফিতি। একসময় দীর্ঘদিন জেঁকে বসা প্রবল পরাক্রমশালী স্বৈরশাসকের পতন ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। পাঠশালার আজকের আসরে কথা বলবো, শুনবো জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুষঙ্গ গ্রাফিতির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মাত্রা এবং এবারে ছাত্র জনতার আন্দোলনে গ্রাফিতি সহ আরো নানা অনুষঙ্গের সংলগ্নতার কথা। জানবো সমকালের গণচৈতন্য উপন্যাসে রূপ পাবার কথা। প্রথমে যাব সুহানের কাছে। তার আগে সুহানের লেখা বইটার প্রচ্ছদ চলুন দেখে নিই এক নজরে। এই হচ্ছে সুহান রিজওয়ানের লেখা উপন্যাস গ্রাফিতিও প্রশ্ন করে, বাতিঘর থেকে 2022 সালে প্রকাশিত। বইটার নাম গ্রাফিতিও প্রশ্ন করে। যেই উপন্যাসের প্রোটাগনিস্ট উপন্যাস লিখতে চান একজন গ্রাফিতি শিল্পীকে কেন্দ্রীয় চরিত্র করে। বইয়ের কভার ছবিতে ব্যবহার করা হয়েছে, দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্বখ্যাত গ্রাফিতি শিল্পী ব্যাংকসির গ্রাফিতি। তো গ্রাফিতির ব্যাপারটা যখন চলেই আসছে বারবার, আমি যদি শুরুতেই একটুখানি জানতে চাই সুহান, যে গ্রাফিতি ব্যাপারটা কি এবং গ্রাফিতি শিল্পী ব্যাংকসির যে প্রভাব বিশ্ব গ্রাফিতিতে, সেই বিষয়টা, তারপর ধরো পৃথিবীর নানা আন্দোলন সংগ্রামে গ্রাফিতির যে জায়গাটা এবং বাংলাদেশে গ্রাফিতির জার্নিটা, আমরা যদি আপাতত আলাপের সুবিধার্থে আমরা 2024 আন্দোলনের আগ পর্যন্ত এই পথযাত্রাটা একটুখানি দেখি। আর তোমার লেখা যে উপন্যাস গ্রাফিতিও প্রশ্ন করে, সেখানে রিজুশির বলে একটা চরিত্র আছে, দর্শক শ্রোতা জেনে যাবেন আপনারা রিজুশিরকে। সেই রিজুশিরের আঁকা গ্রাফিতিতে সুবোধ কতটা অনুপ্রেরণা, সুবোধকে দর্শক শ্রোতা সেটিও আপনারা জেনে যাবেন কিছুক্ষণের মধ্যেই। কিংবা সামগ্রিকভাবে উপন্যাসে সুবোধ এবং বিশ্ব গ্রাফিতি কতটা অনুপ্রেরণা, আপাতত এইটুকু। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ পাঠশালাকে এই যে এই গ্রাফিতি সংক্রান্ত এবং জুলাই অভ্যুত্থানে গ্রাফিতির প্রভাব সংক্রান্ত এই আলোচনায় আমাকে ডাকবার জন্য শিউলি আপাকে ধন্যবাদ। আর আন্দোলনের সময় তো দেবশিস ভাইয়ের কাজ আমি খুবই অনুসরণ করেছি বলা যায়, তো তার সাথে একটা আলাপে আসতে পেরে ভালো লাগছে। প্রশ্নে যদি সরাসরি চলে যাই, প্রশ্নটা তো অনেক বড়। প্রথমে যদি বলতে হয় যে মানে গ্রাফিতি ব্যাপারটা কি, সেটার কোনো সর্বজন গ্রাহ্য মানে সংজ্ঞা আমার জানা নাই, সত্যি কথা যেটা। কিন্তু এটা বলতে পারি যে গ্রাফিতি কিভাবে মানে গ্রাফিতির যেটা কনসেপ্টটা, গ্রাফিতির ধারণাটা আমার কাছে কি সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। যে আমরা যখন বেড়ে উঠেছি সেই 90 এর দশকে, এমনকি নতুন শতাব্দীর প্রথম দশকে, তখনও কিন্তু ঢাকায় বিভিন্ন জায়গায় দেয়াল লিখনের চল ছিল। আমরা এটাকে চিকামারা বলতাম আরকি। প্রচলিত শব্দটা ছিল চিকামারা। যেমন ওই যে কষ্টে আছে আইজুদ্দিন, এরকম কিছু ব্যাপার। বা অনেক জায়গায় দেখা যেত যে বিভিন্ন বয়েজ গ্রুপ তারা ইংরেজি অক্ষরে নানা রকম স্প্রে দিয়ে দেয়ালে লিখে রেখেছে। তো মোটা দাগে আমার কাছে মনে হয় মানে ওইটাও সম্ভবত গ্রাফিতির মধ্যে পড়বে, এই ধরনের লেখাবার্তা। এখন গ্রাফিতি বলতে আমার কাছে যেটা মনে হয়, তো সেইটার ব্যাখ্যা দেওয়ার জন্য এটা আমার প্রিয় একজন লেখক আছেন এডুয়ার্দো গ্যালিয়ানো। আমি তার একটা কথা থেকে আসলে এই গ্রাফিতিটা আমার কাছে একটু অন্য অর্থে ধরা দিয়েছে। এডুয়ার্দো গ্যালিয়ানো বলেছিলেন যে দেয়াল হচ্ছে শোষিত মানুষের প্রকাশক। মানে শোষিত মানুষ যেই কথাটা প্রিন্টিং প্রেস নিয়ে বলতে পারে না, দেয়ালে তারা তাদের কথাটা বলে। তো ওই কথাটা যখন আমি শুনি, এবং এটা হচ্ছে 2016-17 দিকের কথা, এবং তখন একই সাথে হচ্ছে যে ওই সুবোধ নামে আমরা যেটাকে এখন এই 21শ শতাব্দীতে যে জিনিসটাকে গ্রাফিতি বলে চিহ্নিত করি, সেই রকম একটা গ্রাফিতির শিল্প ঢাকার দেয়ালে বিভিন্ন জায়গায় আসছে এবং বেশ জনমনে বেশ আলোড়ন তৈরি করছে। তো এই দুইয়ে মিলে আমার কাছে গ্রাফিতির একটা অর্থ ধরা দেয়, যে সেই অর্থটা হচ্ছে এমন ধরনের কোন একটা দেয়াল চিত্র যেটা আপনাকে অস্বস্তি দিচ্ছে, যেটা যেটা কোন একটা অপ্রাপ্তি, কোন একটা অন্যায়
এরকম মানে কিছু একটা বিরুদ্ধে কথা বলছে, যে কথাটা আপনি চট করে অন্য কোনো মাধ্যমে হয়তো বলতে পারেন, কিন্তু ওটা দেয়াল চিত্রে বলা হচ্ছে এবং এমন একটা উপায় যেটা আপনার মধ্যে এক ধরনের মানে ঠিক সুখকর অনুভূতির জন্ম দেয় না। এরকম একটা ব্যাপার। এবং এটা তো হচ্ছে যে আমি গ্রাফিতি বলতে কি বুঝি? এখন গ্রাফিতির দিয়ে আমার গ্রাফিতি শব্দটা শুনলে আমার মনে ১ম যেই শব্দটা আসে প্রাসঙ্গিক আরেকটা ধারণা, সেইটা হচ্ছে মানে সেন্সরশিপ। যে একটা লোক কেন সে দেয়ালে ছবি এঁকে এমন কথা বলবে যে আমাকে অস্বস্তি দিচ্ছে। তার মানে হচ্ছে সে অন্য কোনো একটা মাধ্যমে কথা বলবার জন্য ওই কথাটা সে অত সরলভাবে প্রকাশ করতে পারছে না। সে সে কথা মানে কথা হিসাবে কাউকে ওটা বলে প্রকাশ করতে পারছে না। তো এই যে সেন্সরশিপ এর ব্যাপারটা, মানে গ্রাফিতি শব্দটা আমার ভেতরে সেন্সরশিপ এর যে বোধ তৈরি করে, গ্রাফিতি ও প্রশ্নকালী উপন্যাসটা আসলে সেই নিজের সেই ভাবনাটার সাথে বোঝাপড়া করার একটা উপায় ছিল। ২০১৮ সালে যখন ওই সুবোধদের গ্রাফিতি আন্দোলন ব্যাপারটা আলোচিত হয়, একদল মানে নাম প্রকাশ হয়নি এরকম কেউ বা কারা যখন এই কাজটা করে তখন বিষয়টাতে আমার আগ্রহ চাপে এবং তখন আমি মোটামুটি এই যে ব্যাংকসি, তারপরে কিথ হেরিং, শেপার্ড ফিয়ারি এদের কাজকর্ম একটু ইন্টারনেটে ঘাঁটা শুরু করি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ভেতরে আমাকে জিনিসটা অনুপ্রাণিত করে আরকি। তো আমার উপন্যাসে আসলে ওই গ্রাফিতি প্রশ্নকর উপন্যাসের নামকরণেও হয়তো আছে সেটা কিছুটা ছাপ। প্রচ্ছদে তো আছেই যে আমরা স্বয়ং ব্যাংকসির একটা ছবি দেখছি। যে সেন্সরশিপ এর ধারণাটা নিয়ে এক ধরনের বোঝাপড়া করতে চাওয়া হয়েছে উপন্যাসে। এবং এটা আমার মনে হয় ২০২৪ এর বাংলাদেশের বাস্তবতা পর্যন্ত আমরা গ্রাফিতিকে ওইটুক পর্যন্তই দেখেছি। ২০২৪ এর জুড়ে এসে গ্রাফিতির অন্য অনেক অর্থ তৈরি হয়ে গেছে। কিন্তু সেটা আমাদের এই প্রশ্নের অংশ তো না। এইটুকুই আপাতত। ধন্যবাদ সুহান। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, সুহানের কথায় সুবোধ এসেছে। আপনারা শুনেছেন। সুবোধ এবারের আন্দোলনেও এসেছে। আমরা আন্দোলনের গ্রাফিতিতে আরেকটু পরে যাব। তো যেহেতু বাংলাদেশের গ্রাফিতির সঙ্গে সুবোধের একটা ব্যাপার জড়িয়ে আছে ভীষণ রকম, এবং এবারে আন্দোলনেও এসেছে সুবোধ। তো ব্যাপারটা কি আমরা একটুখানি দেখে নিই একটা ভিডিও ক্লিপের মাধ্যমে। সুবোধ, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। এটা আগের এরকমটা দেখা যেত ঢাকা শহরের নানা দেয়ালে। এবারে আন্দোলনেও শেরপুরের শিক্ষার্থীরা আবার এঁকেছে কিন্তু এই গ্রাফিতি। তারপরে আমরা একটু আগাই। এটা একটু ইন্টারেস্টিং। এবারের আন্দোলনের সময় ছেলেমেয়েরা এঁকেছে, সুবোধ তুই ছড়িয়ে যা, পালিয়ে যাওয়া তোর ধর্ম না। চাটখিল পাঁচগাঁও বিদ্যালয়ের ছেলেমেয়েরা এই গ্রাফিতিটা এঁকেছে। এটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এঁকেছিলেন। এটা এবারকার আন্দোলনের। সুবোধ ফিরে আসবে বারবার, গাজীপুরে আঁকা হয়েছে এটা। সুবোধ কবে হবে ভোর, এটা আগের। খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করুন। এবারে মিরপুরে দেখা গেছে গ্রাফিতি, এর জবাব বলা চলে অনেকটা। সুবোধ সকাল হয়ে গেছে, খুবই প্রতীকী অর্থ বহন করছে। এরকমটা কিছুটা বলা চলে যে মানে মোটা দাগে আগের যে সুবোধ পলায়ন পর, সেটা থেকে একটা নতুন সুবোধের নির্মাণ হচ্ছে এই আন্দোলনের সময়কালে এসে। আবার শুধুমাত্র পলায়ন পর বললেও হয় না, যেন একটা আর্তনাদও আছে কিন্তু সেই সুবোধেও। যেমন সুহানের বই থেকে আমার ঠিক মনে নাই, আমি প্যারাফ্রেজ করছি, এরকম ছিল যে যখন রিজুশি নিজে বলছে যে আমি আমার গ্রাফিতিটাকে ছড়িয়ে দেই, আমি আমার ক্ষোভটাকে ছড়িয়ে দিই গ্রাফিতি হিসেবে, এবং ক্যানভাসে আঁকা ছবিগুলো আমার জন্য প্রেমের কবিতা আর গ্রাফিতিগুলো দ্রোহের। ক্যানভাসে আমি ধরে রাখি সুন্দরবনের মায়া হরিণ, আর শহরের দেয়ালে আমি তুলে ধরি ঘাই হরিণীর বাঁচার আর্তনাদ। দর্শক শ্রোতা, আমাদের এবারকার আন্দোলনে ২০২৪-এর শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে অনেক ব্যাপ্ত পরিসরে, অনেক প্রবলভাবে, অনেক বড় করে এসেছে গ্রাফিতি। আমরা সেই বিষয়টা নিয়ে শুনবো দেবাশিসের কাছ থেকে। তার আগে চলুন আন্দোলনের গ্রাফিতির
কিছু দৃষ্টান্ত দেখিনি এ পর্যায়ে। রক্ত দিয়ে লিখব বিদ্রোহের ইতিহাস, সম্ভবত তখনও পুরোপুরি লিখে উঠেনি। আমার ভাইদের মারলি কেন, দিনে নাটক রাতে আটক, দুটো পাশাপাশি। স্বৈরাচার নিপাত যাক, একজন শিক্ষার্থী সম্ভবত, এবং সে তখন মাত্রই বোধহয় এঁকেছে, লিখেছে। আসছে ফাল্গুনে, তখনও লেখা শেষ হয়নি। তার পাশে লেখা এজ 17, 7 days in remand. হাসিনা, ডোন্ট রিপিট 1971। দেশটা কারো বাপের না, তখনও লিখছেন। মেট্রোনুভূতি, মায়ের বুক খালি করে পাথর দেখে কাঁদো। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য। স্বৈরাচার হটাও, তখনও লেখা হচ্ছে। নিশ্চয়ই এটা আবু সাইদের শহীদ হবার পর। হামার ব্যাটাক মারলু কেনে, শাহবাগে একা। দফা 1, দাবি 1, হাসিনার পদত্যাগ। আমার টাকায় কেনাগুলি কায়রা নিল ভাইয়ের খুলি। এটা শিববাড়ি, খুলনা থেকে পাওয়া গেছে। এটা একটু দেখেন, নিচে একটা রক্তাক্ত হাত, আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই। পুলিশি হত্যার বিচার চাই। যুদ্ধ আমি চাই না, তবু রক্ত কেন ঝরে। ফুলগুলো সব লাল হলো কেন, কেন মেট্রো রেল না হয়ে মানুষ হলাম। একদিকে নাটক করে, অন্যদিকে গুম করে। হামার ব্যাটাক মারলু কেনে, আবু সাইদের মায়ের কথা। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। আসছে ফাগুন, অনেক দেরি, এক্ষুনি দ্বিগুণ হও। সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে। ব্লাডি জুলাই। চাইলাম অধিকার, হইলাম রাজাকার। আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, হাসিনা কেন রক্ত খেলো। সেভ দ্য কান্ট্রি, জয়েন দ্য ফাইট। ছাত্র খুনির বিচার চাই। এটা ভিকারুন্নিসা নূন স্কুলের তরুণ লাগোয়া দেয়ালের গ্রাফিতি। ইউ ডু ইনজাস্টিস অন আর্থ, উই উইল ডু রেভলিউশন ইন দ্য স্কাই। মৃত্যুর থেকে মেট্রোর মূল্য বেশি। গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। সোনার বাংলায় শকুনের থাবা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার। তুই ছাত্র খুনি। স্টেপ ডাউন। স্বাধীনতা তুমি কার, স্বৈরাচারের নাকি জনতার? আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আসলে এগুলো দেখার পর বা দেখানোর পর কথা বলা চালানোই মুশকিল হয়ে যায়। দেবাশিস, আমি তোমার কাছে আসছি। জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে গ্রাফিতি রাজনীতির যে ক্লাসিক মোবিলাইজেশনের জায়গাটা, এমনিতেই তো অর্গানাইজেশনকে পরোয়াই করেনি ছেলেমেয়েরা, কিন্তু মোবিলাইজেশনের যে জায়গাটা, সেখানে যে ক্লাসিক টুলগুলো থাকে, সেই টুলটাকে সরিয়ে কি গ্রাফিতি নতুন টুল হিসেবে আবির্ভূত হলো কিনা, এবং শুধু মোবিলাইজেশন না, পুরো আন্দোলনের আকাঙ্ক্ষাটা কেমন করে ধরা পড়লো গ্রাফিতিতে। আর জুলাই আগস্ট জুড়ে আঁকা যত গ্রাফিতি, সেই গ্রাফিতির পাঠে এবারকার গণ আন্দোলনের যে সামগ্রিক যে স্বরূপ, সেটি কতটা বোঝা যায়। আর শেষ প্রশ্নটা অনেকটা প্রথমটারই বলা চলে সম্প্রসারণ, যে 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গ্রাফিতি স্থানীয়ভাবে তো বটে, বৈশ্বিকভাবেও কি আন্দোলনের নতুন ভাষা কন্ট্রিবিউট করলো। অর্থাৎ এটি আমার মূল আজকে জানার জায়গা, এই গ্রাফিতি এবং 2024-এর যে আন্দোলন। দেবাশিস। ধন্যবাদ শিউলি আপু।
এবং পাঠশালাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আজকে যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন তাদেরকে আদাব এবং শুভেচ্ছা। আসলে আমিও ওই গ্রাফিতির ছবিগুলি দেখে একটু ইমোশনাল হয়ে গেলাম। কিন্তু তারপরেও যাই হোক, আমি দেশের বাইরে আছি। জুলাই আগস্টেও দেশে ছিলাম না। তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সরাসরি এবং গ্রাফিতি এঁকেছেন এরকম কেউ বললে হয়তো ভালো হতো। কিন্তু তারপরেও দেশের বাইরে থাকলেও আমাকে তো দেশে থাকতে হয়েছে বিভিন্নভাবে প্রতিনিয়ত। তো সেই জায়গা থেকে এবং সেই অধিকার থেকে আজকে আমি কিছু কথা বলবো। দেশের বাইরে থাকলে সাধারণত মানুষ দুধ ভাত হয়ে যায়। আমিও দুধ ভাত। ওই দুধ ভাত থাকার স্বাধীনতা নিয়েই কথাগুলি বলবো। তো আমরা যদি আজকে নভেম্বর মাসে এসে এই গ্রাফিতির ছবিগুলি, মানে ছবি বলতে ফটোগ্রাফ গুলি যেগুলি আমরা ডকুমেন্টেশন হিসেবে দেখছি, সেগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে পুরো আন্দোলনের সময় জ্ঞানে এবং অজ্ঞানে আনকনসিয়াসলি এই পুরা পপুলেশন, জনগোষ্ঠী যা কল্পনা করছিল, যে আকাঙ্ক্ষা তার ভিতরে জমা হচ্ছিল, সেগুলি লিপিবদ্ধ অবস্থায় আছে দেয়ালে। তো আমাদের যদি কনফিউশন থাকে, আমাদের যদি অনেক বৈষয়িক হিসাব নিকাশের কারণে কনফিউশন তৈরি হয়, তো আমরা ওগুলোর দিকে ফেরত যেতে পারি। সারা দুনিয়ায় গ্রাফিতি তো ১ নাম্বার বিষয়, এটা একটা পশ্চিমা টার্মিনোলজি। এটার কিছু কল্পনা আছে গ্রাফিতি এরকম হয়, সেগুলি পশ্চিমাই। কিন্তু পশ্চিমে এই জিনিস, এই কালচারটার, এই প্র্যাকটিসটা শুরু হলেও সঙ্গত কারণে সারা দুনিয়ায় নিপীড়িত মানুষজন এটাকে অ্যাডপ্ট করে নিয়েছেন। তাদের মতো করে ব্যবহার করেছেন। এটা আফ্রিকায়, এটা সাউথ আমেরিকায়, এশিয়ায় সব জায়গায় তো এটার ব্যবহার হয়, এবং ইউরো, নর্থ আমেরিকান সেন্টার গুলিতেও মানুষ তাদের প্রয়োজনে গ্রাফিতি করেন। তো গ্রাফিতির সাথে যদি শব্দগতভাবে আমরা গ্রাফিতিকে বুঝতে চাই, এটা তো আসলে এসেছে একটা ইতালিয়ান শব্দ থেকে, যেটা হয়তো গ্রিক অরিজিন থাকলেও থাকতে পারে। তো গ্রাফিতি একটা অ্যাস্থেটিক্যাল কোয়েশ্চেন না। এটা একটা পলিটিক্যাল এবং কোয়েশ্চেন অফ রেজিস্ট্যান্স। এটা প্রতিরোধ। ওইটা এঁকেও করতে পারে, লিখেও করতে পারে, এবং তার অবস্থান হতে হবে পাবলিক পরিসরে, ঘরের ভিতরে দেয়াল এগুলি না, যেখানে মানুষ দেখতে পাবে, সংঘবদ্ধ অবস্থায় কালেকটিভলি সামষ্টিকভাবে মানুষজন দেখতে পাবে। তো আমরা যদি খেয়াল করি যে নজিরবিহীন নিপীড়নের ভিতরে মানুষজন ছিল গত অন্তত ১২ বছর, অন্তত কমপক্ষে। বাংলাদেশের মানুষজন এরকম পরিস্থিতি ছিল, একটা ভয়ের সংস্কৃতি চেপে বসে তাকে নাম করে রেখেছিল, এবং জনগোষ্ঠীর ভেতরে যারা সক্রিয় যেই সংগঠন, পলিটিক্যাল বডিজ, হয় তারা নিপীড়িত অবস্থায় চুপচাপ ছিল, না হলে তাদের চুপ থাকতে হয়েছিল। তো এরকম তো একটা দম বন্ধ করা পরিস্থিতি। তার মাঝখানে ঐতিহাসিক কিছু ঘটনায়, আগের থেকে প্ল্যান করা না, ক্রমে ভেঙে যেতে শুরু করে জুলাইয়ের ১৬ তারিখ থেকে। তো এমন একটা পরিস্থিতিতে যখন আমি দূর থেকে জিনিসটা দেখি, আমার জন্য জিনিসটা একটু আবেগের। কারণ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হচ্ছিল, আমি এটার কর্মকাণ্ডের ব্যাপারে কিছুটা আমার জানাশোনা ছিল। কিন্তু শুরুতেই আমি এটার সাথে সম্পৃক্ত হওয়ার কোনো আগ্রহ পাই নাই। একটু ক্ষোভও ছিল যে একটা ফ্যাসিস্ট, একটা খুনি, একটা বাটপার সরকার দখল করে রেখেছে বিভিন্নভাবে। তাদের কাছ থেকে আমি কি আবদার করব? তারা তো কখনো দিবে না। তো দেখা গেল ১৬ তারিখ নাগাদ এই জমাট ক্ষোভের বিরুদ্ধে এমন কিছু উচ্চারণ আসা শুরু করলো, যেই স্বৈরাচার, যেই আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটাকে চুরি করে নিয়ে, সম্পূর্ণ চুরি করে নিয়ে, তাদের সব লুটপাট, বেইমানি, খুন-খারাবি, গুম এসব ব্যবহার করছিল, এটা পুরোপুরি ধসিয়ে দেয়। তো তখন ফিল করা শুরু করি যে
এখানে দ্রোহের জিনিসটা দানা বাঁধছে, তখন আমি ওই মুহূর্ত থেকে 16 তারিখের থেকে এটা ফিল করা শুরু করি। তো সেই মুহূর্ত থেকে যদি আমরা খেয়াল করি, আমাদের দেয়ালগুলিতে যে কথাগুলি আসছে, এগুলি তো আবেগের একই সাথে, সাথে এগুলি চিন্তারও। সামষ্টিকভাবে আমরা কি চিন্তা করছি, কি আকাঙ্ক্ষা, আমরা এই যে ডিপি রকের বাইরে আমরা কি চাই, কি কল্পনা করি, কেমন রাষ্ট্র চাই, সবগুলো এখানে লিপিবদ্ধ আছে। এটাই আসলে হচ্ছে সিভিল ইমাজিনেশন। বুঝে না বুঝে আমরা কিভাবে শাসিত হব এবং যারা আমাদের শাসন করছেন তাদের চরিত্র কেমন হওয়া উচিত, সবগুলি হচ্ছে ওইখানে মানুষজন। এটা কোনো আগের থেকে বুদ্ধি করে লিখছে যে এরকম কিছু না, প্রতি মুহূর্তে সে আবিষ্কার করেছে, প্রতি মুহূর্তে। এটা হচ্ছে অর্গ্যানিক একটা, এর চেয়ে অর্গ্যানিক আর হতে পারে না। আর আমরা সকলেই জানি যে অন্যান্য যে আমাদের বিরোধী শক্তিগুলি ছিল, রাজনৈতিক শক্তিগুলি ছিল, নাম ধরেই বলা যায়, বিএনপির, তারপর জামাত, তারপর বিভিন্ন আমাদের ছোট অথচ অনেক প্রভাবশালী বাম সংগঠন, বাম রাজনৈতিক দল, তারা তো ছিলই। কিন্তু তার বাইরে সাধারণ মানুষ, সে এই ছবি আঁকতে আঁকতে, লিখতে লিখতে, সে তার সামনেই পরাক্রমশালী যেই দানব, এর সাথে লড়াই করার শক্তি সঞ্চয় করেছে। এই গ্রাফিতি যে মোবিলাইজেশন, যে বৈশ্বিক পরিসরে যে করে, এর সাথে সরাসরি তুলনা আমরা করতে পারবো না। কারণ এখানে জীবন দেওয়ার প্রশ্ন ছিল, পৃথিবীর অন্য সব আন্দোলন সংগ্রামের সাথে সরাসরি জীবন দেওয়ার প্রশ্ন ছিল না, আমাদের সাথে এটা জড়িত ছিল এবং আমরা জীবন দিয়েছিও। খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে এই ছবি আঁকতে আঁকতে, এগুলো লিখতে লিখতে। এগুলো শুধু অ্যাস্থেটিক্স দিয়ে বা নান্দনিকতা দিয়ে বোঝা যাবে না। এটা একটা মানুষের অস্তিত্বের গভীরতম প্রশ্ন এবং গভীরতম অভিব্যক্তি। তো শুধু শিল্পকলার ইতিহাস দিয়ে এটা বুঝতে গেলে ভীষণ বোকামি হবে এবং আমরা কিছুই বুঝতে পারবো না, কিছুই এখানে বোঝা যাবে না। কিন্তু এই জায়গায় আরেকটা ব্যাপার এখানে পরিষ্কার করা দরকার। পৃথিবীর, আমরা জানি যে সারা দুনিয়ায় অনেকগুলি ক্রাইসিস এই মুহূর্তে বিদ্যমান। পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, বিভিন্ন ধরনের নিপীড়ন চলছে, তো ওইগুলির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলে। ওগুলির কথা, ওগুলির ছবি আসছে, কিন্তু মানুষজন সফল হয় নাই। আমরা সফল হয়েছি অংশত এবং প্রাথমিক অর্থে। কতটা, এটার ব্যাপ্তি কতটা হবে, এটার বাস্তবায়ন কতটা হবে, এটা ভবিষ্যতে আমাদের সামষ্টিক কাণ্ডজ্ঞান এবং তৎপরতার উপর নির্ভর করে। তবে গ্রাফিতির এই কালচার এবং শৈল্পিক দিক থেকে যদি কিছু কথা বলে নিতে চাই, সেটা গ্রাফিতি মানে তো ছবি না, লেখাও হচ্ছে গ্রাফিতি। তো শুরুর দিকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং তাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি তাদের সব কথা মান্য করে হত্যাযজ্ঞ চালানোর সব কাজ চালাচ্ছিল, ওই সময়ের যেই কাজগুলি, ওগুলি হচ্ছে গ্রাফিতির যেই ক্লাসিক যে প্রবণতা, যে ক্ষমতা, অসম ক্ষমতা সম্পর্কের সে নিপীড়িত, তার কথাগুলি বলতে হবে। ওই কথা যেহেতু কেউ শোনে না, মিডিয়া বলবে না, কেউ বলার সুযোগ নাই, তো গেরিলা অ্যাপ্রোচে সে দ্রুত একটা জায়গায় যাবে, দ্রুততম উপায়ে স্প্রে পেইন্ট বা কোনো একটা কাট আউট নিয়ে স্টেনসিল করে ছবিটাকে সে চলে যাবে, কথাটা বলে সে চলে যাবে। কথাটার কারণটাই হচ্ছে এইটাই তো, যদি সমাজে ওই রকম নিপীড়ন বিদ্যমান না থাকে তাহলে তো আমার করা দরকার ছিল না। নিপীড়ন তো ছিল, আমরা কথা বলতে পারছি, এখনো তো বলতে পারি না ওই অর্থে, তখন তো আরো ছিল না। ওইটা ওই 5 আগস্টের আগের সময়টাই ছিল হচ্ছে গ্রাফিতির ক্লাসিক এবং সবচেয়ে মোক্ষম উদাহরণ। এটা আমাদের তত্ত্বায়ন করতে হবে, কামের লোকজনদের সামনে আগাইতে হবে এবং এগুলিকে নিয়ে আমাদের বিস্তৃত ন্যারেটিভ তৈরি করতে হবে, কারণ আমাদের সামনে প্রমাণ হাজির আছে। 5 আগস্টের পরে যা হয়েছে, ওই জায়গায় আমরা কিছুটা নান্দনিকতার লক্ষণ দেখতে পাই, রং, শরীরী উপস্থাপন, এবং আপনি খেয়াল করে দেখবেন সব শরীরে যে অ্যানাটমি, এটা কিন্তু খুব একটা পারফেক্ট না, হওয়ার দরকারও ছিল না। কারণ আমরা বুঝতে পারি যারা এগুলি করেছে তাদের ওই প্রশিক্ষণও নাই আর্টিস্টিক, তারা এসেছে অন্য একটা আবেগের জায়গা থেকে, যেটা আরো গভীরতর। সে না পারতে পেরে সেই জায়গায় আসতে হয়েছে তার। তো এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। এটা একটা, পৃথিবীর ইতিহাসে অনেক লড়াই সংগ্রাম আছে, আমাদেরও অনেক লড়াই সংগ্রাম আছে। গ্রাফিতির এটা এখন কিছু জায়গায় কিছু কনফিউশন তৈরি হয় যে আমরা কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি, আমরা কি 52 আন্দোলনকে অস্বীকার করছি। এটা একটা হাস্যকর প্রশ্ন, কারণ ইতিহাসে মানুষ আসমান থেকে নাজিল হয় না,
এবং কোন আন্দোলন অসফল হয় না। আপনি যদি এই গ্রাফিতিগুলির কথাগুলি একটু খেয়াল করে দেখেন, এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেই কথাগুলি ব্যবহার করা হয়েছিল, কাজী নজরুল ইসলাম যেই কথা ব্যবহার করেছে, জহির রায়হান যে কথাগুলি ব্যবহার করেছিল, ওগুলি আমরা আবার ব্যবহার করেছি। ৭১-এ যে জনযুদ্ধ, কোন মুক্তিযুদ্ধের কোন চুরি করা বয়ান না, মানুষের যে জনযুদ্ধ, তার যেই নিপীড়ক শাসকের বিরুদ্ধে যে যুদ্ধের যে অনুপ্রেরণা, ওটা আমরা ব্যবহার করেছি। তো এটা তো ২৪ একানা, ৫২, ৭১ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই লড়াকু যেই আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে অভিজ্ঞতা জ্ঞানে অজ্ঞানে জমা হয়েছিল আমাদের প্রজন্মগুলির ভিতরে, এটার বাঁধ খুলে গেছে। ওইটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি গ্রাফিতিগুলিতে। ধন্যবাদ। সুহান, আমরা ঘুরে ঘুরে কখনো দেবাশিসের কাছে, কখনো তোমার কাছে আসব। তো তোমার কাছে এই মুহূর্তে যেটা একটু শুনতে ইচ্ছে করছে সেটা হচ্ছে, এখন তো এরকমটা বলাও হয় যে একবিংশ শতাব্দীতে সাহিত্যে দুঃস্বপ্ন নিয়ে নাকি লেখার কিছু নেই, শুধু সমাজে যা ঘটে তাই তুলে ধরলেই হয়ে যায়। তো সেটাকেও যদি আমরা ধরি তাহলেও কিন্তু অনেকটা উত্তর মেলে যে কেন 2024-এর এতটা 2022-এ প্রকাশিত তোমার ডিস্টোপিয়ান উপন্যাসটিতে আছে। তো এই উপন্যাসের নির্যাস বলবার কথা আইডিয়ালি তোমার নয়, কিন্তু লোভ সামলাতে পারছি না, তোমাকে যখন পেয়েই গেছি, একটু করে এই উপন্যাসের পেছনের জায়গাটা এবং এতটা আমরা 2024-এর অনেকটা মিররিং দেখতে পেলাম, এই সব কিছু মিলিয়ে তুমি যদি একটু আমাদেরকে বলতে। আচ্ছা, ধন্যবাদ শিরেপা। আসলে ওই নিজের লেখা নিয়ে বলাটা তো কঠিন ব্যাপার। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এই উপন্যাসের চিন্তা বিবেচনা আমার কাছে এসছে 2018-তে। একদিকে হচ্ছে তখন আমাদের ওই যে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা দেখলাম যে হেলমেট বাহিনী বলে একটা জিনিসের আবির্ভাব ঘটেছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা কারণ হচ্ছে 2018 সালে আমার ২য় উপন্যাস 'পদতলে চমকায় মাটি' সেটার নাম। সেটা প্রকাশের জন্য আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম, কিছু বেটা রিডারকে দিচ্ছিলাম। এখন 'পদতলে চমকায় মাটির' বিষয়বস্তুটা এখানে একটু বলে নিই। সেটার বিষয়বস্তু ছিল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এখন আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে আমাদের এমন একটা অঞ্চল যেটার ভূ-রাজনৈতিক ইতিহাস আমাদের মানে মোটা দাগে অনেকের কাছে বেশ অস্বস্তিকর। তো এখন এই যে এই অস্বস্তিকর উপাদান থাকা একটা উপন্যাস নিয়ে আমি যখন আমার নানা রকম বন্ধু-বান্ধব বা হয়তো প্রকাশনার সাথে জড়িত লোকজন ইত্যাদি অনেকের সাথে যখন আলাপ করছি, তো আমি দেখলাম যে অনেকের মাঝেই একটা ভয়ের একটা আবরণ আছে। মানে অনেকেই এই বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন বা হয়তো তারা জিনিসটা অবহিত, কিন্তু এই বিষয়ে তারা কথাবার্তাও শুনেছেন, কিন্তু তবুও সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াও তারা ওই বিষয়ে কথা বলতে ভয় পাচ্ছেন। তো তখন আমার মাথায় যে ভাবনাটা আসে সেটা হচ্ছে যে এই যে একটা ভয়ের আবরণ, আমার মনে হয় এই ভয়ের আবরণটাকে এটা আমার একটা লেখার বিষয়বস্তু হতে পারে। ভয় এবং সেই সাথে আসে সেন্সরশিপ। আর উপন্যাসটা সেই চিন্তা থেকে লেখা। এরপরে আমি যদি উপন্যাসের ভেতরে খুবই অল্প কথায় ঢুকি যে এটার ২ টা দিক আছে। এই উপন্যাসটার ২ টা ভরকেন্দ্র। একটা ভরকেন্দ্র হচ্ছে খুবই ব্যক্তিগত এবং এই ভয়ের দিকটা হচ্ছে আমি বলব যে লেখকের নিজস্ব। লেখক মানে আমি লেখক না, লেখক মানে যেকোনো লেখক, যেকোনো শিল্পী, যেকোনো গায়ক। সবার মাঝে ওই ভয়টা থাকে যে তাকে যখন একটা সেন্সরশিপ এর অধীনে কথা বলতে হচ্ছে, তার মাঝে একটা ভয় কাজ করে যে সে কোন মৌলিক কথা বলতে পারছে কিনা। অথবা তার নিজের সত্যিই সে নিজের, আমরা যেটাকে স্বর বলি, নিজের ভয়েস, শিল্পী সেটাকে খুঁজে পাচ্ছে নাকি একটা সেন্সরশিপ এর অধীনে কথা বলতে। আমার খুব প্রিয় একজন যেমন সিনেমা পরিচালক আছেন আসগার ফারহাদি। উনি যেমন ইরান ইরাকে সবসময়ই সেন্সরশিপ এর মাঝে ছবি বানাতে হয়। তার মাঝে তিনি দুর্দান্ত সব ছবি উপহার দেন। তো উনি একটা কথা একবার বলছিলেন যে সেন্সরশিপ জিনিসটা ভালো, শর্ট টার্ম এ থাকলে এটা ভালো। আমরা এটা চিন্তা করে ওটাকে বাইপাস করার কোনো একটা বুদ্ধি বের করতে পারি। কিন্তু সারাক্ষণই যদি আমার উপর সেন্সরশিপ থাকে, এই ধারণাটা একটা শিল্পীকে শেষ করে দেয়। কারণ সে বুঝতে পারে না যে কতটুকু পর্যন্ত তার সীমা, কতটুকু তাকে মেটাফোর দিয়ে কথা বলতে হবে। এই যে এই সন্দেহটা, এটা শিল্পীর জন্য খুব ক্ষতিকর আরকি। তো গ্রাফিতি প্রশিক্ষণ উপন্যাসের একটা ভরকেন্দ্র হচ্ছে এই ব্যাপারটা, এই যে শৈল্পিক দ্বিধা যেটা।
আর অন্য যে ব্যাপারটা সেটাই হচ্ছে আমাদের আজকের এই আলোচনায় হয়তো অনেক বেশি প্রাসঙ্গিক উঠে আসছে, সেটা হচ্ছে কর্তৃপক্ষের আরোপিত সেন্সরশিপ। এইটা কিভাবে একটা একটা সমাজের শিল্পীদের নিয়ন্ত্রণ করে। তো এটার বিষয়বস্তু ছিল, মানে উপন্যাসটার বিষয়বস্তু ছিল যে একটা টোটালিটেরিয়ান সমাজ, একটু ভবিষ্যতের বাংলাদেশ। আমরা বুঝতে পারছি যে শুধু বাংলাদেশই না, বাংলাদেশ এবং ভারতবর্ষের একটা বড় অংশে আমরা দেখছি যে ধীরে ধীরে সমস্ত রাষ্ট্র টোটালিটেরিয়ান রাষ্ট্র ব্যবস্থার দিকে যাচ্ছে এবং তাদের নিজস্ব, কি বলবো, নিজস্ব মানুষকে তুলে নেয়ার, মানে যারা যারা কর্তৃপক্ষের বিপরীতে কথা বলবেন, ভিন্ন একটা ওয়ানের কথা বলবেন, সেরকম লোকদেরকে তুলে নেওয়ার জন্য এক ধরনের ক্ষমতা কাঠামো আছে। এবং উপন্যাসের একটা পর্যায়ে যখন এই ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে কিছু লোকজন প্রতিবাদ করেন, মিছিলে গুলি চলে, এরপর পুরো দেশ রাস্তায় নামে। এরপর তো আমরা যা ঘটেছে ওটা 2024 সালে দেখেছি। তো মোটা দাগে বলতে গেলে এটাই হচ্ছে উপন্যাসের পিছনে নির্যাস, যার একটা অংশ বললাম যে একটা হচ্ছে খুব মানে দুইটা ভার্কেনের, একটা হচ্ছে শৈল্পিক দ্বিধা এবং আরেকটা হচ্ছে যে কর্তৃপক্ষের আরোপ করা সেন্সরশিপ। এখন কোনটা কিভাবে কাজ করেছে সেটা পাঠক হিসেবে হয়তো আপনারা ভালো বলতে পারবেন। সেটাই। খুবই অল্প কথাতেই বললে, কারণ এই উপন্যাসটা তো নানান দিকে ছড়ানো এবং খুব উপন্যাসের সূত্র মেনে লেখা উপন্যাস না ওই অর্থে, এবং এটা আসলে অনেকটা গভীর আলোচনার দাবিও রাখে, শুধু প্রাসঙ্গিকতা বলেই নয়, এটা অনেকটা নিরীক্ষাধর্মী একটা কাজ। তো দেবাশিস, তুমিও বইটা পড়েছো, একদম মোটা দাগে তোমার যদি কিছু বলার থাকে। আর তবে একই সঙ্গে আমি অনুরোধ করব যে উপন্যাসের যে সবচেয়ে ইতিবাচক প্রাসঙ্গিক অংশ, এক বা একাধিক, যেটা মানে রীতিমতো কল্পনা করাই দুঃসাধ্য ছিল, অনেক লেখক পেরে ওঠেননি, সেরকম কিছু যদি একটু বলতে। এটা আজকে একটা আমাদের ইন্টারেস্টিং ঘটনা যে সুহান ভাই আমাদের সাথে আছেন আজকে। উনি 2022 সালে গ্রাফিতিও প্রশ্ন করে একটা উপন্যাস লিখেছেন বাংলাদেশে, যেখানে একটা স্বৈরাচারী সরকার গেড়ে বসে থাকা অবস্থাতেও একজন আর্টিস্ট, একজন লেখক, সে কল্পনা করেছেন যে, আপনি জাস্ট মনে করার চেষ্টা করি আমরা সবাই মিলে 2022 সাল, 21 সাল, 20 সাল কেমন পরিস্থিতি ছিল। কারো কল্পনায় ছিল না যে আমরা কিভাবে মুক্তি পাবো, বা আসলে কি আমাদের সামনে কোনো মুক্তির কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা এরকম পরিস্থিতির মধ্যে ছিলাম না। ঠিক ওই মুহূর্তে একজন আর্টিস্ট তো ভেতরে, তার ভেতরে তো তার সমাজে যেই ঘটনা ঘটে ওগুলো তো তার ভেতরে জমা হয়, তার আনকনসিয়াসে জমা হয়। তাকে তো কোনো না কোনো ভাবে জিনিসটাকে আর্টিকুলেট করতে হবে। তো গ্রাফিতিও প্রশ্ন করে, মোটা দাগে যদি আমি বলি, এখানে আমরা গ্রাফিতিও প্রশ্ন করে উপন্যাসের কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে বসি নাই, এবং আমি কোনো লিখিত বক্তব্য নিয়েও বসি নাই। আমি যে কথাগুলি বলবো এগুলো তাৎক্ষণিক, এটা আপনারা একটু মনে রাখলে ভালো হয়। তো গ্রাফিতিও প্রশ্ন করে এখানে মূলত যদি আমরা কল্পনা করে দেখি, ওই সময়ে একজন লেখক একটা পরাক্রমশালী ক্ষমতা কাঠামো এবং একটা স্বৈরাচারের পতন কল্পনা করেছেন বাংলাদেশে বসে 2022 সালে। এইটা যদি সমাজে বাস্তবতা না থাকতো তাহলে উনি কেন লিখতে গেছেন, কোন ঠেকা পড়ছে। এখন যে বদমাইশগুলি বলে যে বাংলাদেশে গণঅভ্যুত্থান এটা ভুয়া, এটার কোনো প্রয়োজন ছিল না, এটার তো একটা আর্টিস্টিক দিক থেকে একটা মোক্ষম নজির আমাদের সামনে সুহান রিজওয়ান এবং তার উপন্যাস। এবং সুহান রিজওয়ান কে তো আপনি বিতর্কিত ভাবে কল্পনা করতে পারবেন না। আপনি তার আগের উপন্যাস দেখেন, তার পজিশনগুলি দেখেন। আমরা তো সুহান ভাইকে জামাত শিবির বলে খারিজ করতে পারবো না, ওনাকে বিদেশি এজেন্ট বলতে পারবো না, তো এইভাবে তো বলা যায়ও না। কিন্তু এগুলো আমাদের ডিল করতে হয়েছে। আমি অনেক কথা সরাসরি বলে দিচ্ছি, কারণ আমাদের অনেককে এই সবের ভেতর দিয়ে যেতে হয়েছে। এবং জুলাই আগস্টের ওই সময় পার করার পর ওই নরম নরম পরিস্থিতির সময় আমাদের পার করতে দিয়ে হচ্ছে ওই জীবন দিয়ে, বিভিন্ন আক্রমণের ভিতর দিয়ে। তো একটা ব্যাপার তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে আগের থেকেই গণঅভ্যুত্থানের কল্পনা হাজির ছিল, সাপ্রেসড অবস্থায়, অপরিচ্ছন্ন অবস্থায় কিন্তু ছিল। এটা তো একটা আর্টিস্টিক উদাহরণ দিলাম। বুদ্ধিবৃত্তিক নানা আয়োজনে
গণ অভ্যুত্থান সম্পর্কিত শব্দগুলি জারি ছিল। কিন্তু কেন? এটা তো কোনো ছেলে খেলা না। গণ অভ্যুত্থান ছেলে খেলার ব্যাপার না। এখানে জীবন দেন, বারবার বলছি জীবন দেয়া কোনো ফাইজলামি না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ জীবন দিচ্ছে এবং যারা ওই মুহূর্তে এই আন্দোলনে যুক্ত ছিলেন সবাই কোনো না কোনো স্তরে জানতেন তারা বৈষয়িকভাবে এবং প্রাণের সংশয়ে আছেন। তো এটা আমাদের খেয়াল রাখা দরকার। গণ অভ্যুত্থান কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি রাজনৈতিকতা এবং গণতান্ত্রিকতার এবং ক্ষমতা হস্তান্তর বিষয় আশয়ের ব্যাপারে যদি প্রাথমিক ধারণা থাকে, তো আপনার তো বুঝে যাওয়ার কথা যে 2014, 2019, 2023 এর আওয়ামী লীগ সরকারগুলি তাদের সব কর্মকাণ্ডে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ করে দিয়েছে নিজেরাই। তাদের পক্ষেও সম্ভব ছিল না 2023 সাল নাগাদ তারা যা করেছেন এই সময় ধরে সম্ভব ছিল না। তো এইরকম একটা মুহূর্তে জনগোষ্ঠী নিজের দায়িত্বে ক্ষমতার পালাবদল করা ছাড়া তো কোনো পথ খোলা নাই। এখন যদি আমরা সুহান রিজওয়ানের উপন্যাসটার দিকে ফেরত আসি, তো এই উপন্যাসে আমরা একজন শিল্পী চরিত্র পাই রিজুশির, যিনি প্রচন্ড ভয়ের পরিস্থিতি, রাষ্ট্রীয় দমন-পীড়ন, রাষ্ট্রীয় বাহিনীর দমন-পীড়ন, এমনকি মানুষের মাথা পর্যন্ত চলে যায় এরকম প্রযুক্তি। এরকম একটা পরিস্থিতির ভিতরে যখন কেউ কিছু বলতে পারছে না, সে কিছু ভিজুয়াল, কিছু কল্পনা হাজির করে। যে কল্পনাগুলি কোনো অর্থেই অতি বিপ্লবী না, খুব সাধারণ কথা বলে, মুক্তির কথা বলে। এইরকম একটা পরিস্থিতিতে সে একটা প্রেক্ষাপট তৈরি করে দেয় ভয়ের রাজত্বের ভিতরে। তখন একটা ঘটনা ঘটে, একটা ছেলে মারা যায়। আমার ঠিক এক্সাক্টলি মনে নাই। তখন শাহবাগ অঞ্চলে ওই ছেলেটার বাবা নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই আগুন মেটাফরিক্যালি আগুন থাকে না। ওইটা বাস্তবের জমিনে ছড়িয়ে পড়ে, মানুষজন নেমে আসে এবং তারা বিভিন্ন লড়াই সংগ্রাম জীবন দিয়ে স্বৈরাচারী যেই রাষ্ট্রনায়ক তার বাসা পর্যন্ত গিয়ে আক্রমণ করে তার পতন ঘটান। মানে এটাই তো ক্লাসিক গণ অভ্যুত্থান, এটাই তো আমরা হতে দেখেছি। তো পুরা উপন্যাসটা যদি আমরা খেয়াল করি, এটা একটা মধ্যবিত্ত ছেলের যে আর্ট কালচার সাথে যুক্ত, উপন্যাস লিখতে চায়, খুব ভালো, তার লেন্স থেকে দেখা একটা ঘটনা। তো এইখানে আমরা গণ অভ্যুত্থান যে হচ্ছে, ছড়িয়ে পড়ছে, এই খবরগুলি আমরা জানতে পাই, কিন্তু এই গণ অভ্যুত্থানের ভিতরে ঢুকতে পারি না। তার পক্ষে সম্ভব ছিল না, কারণ সে যারা গণ অভ্যুত্থান ঘটাচ্ছেন সেই শ্রেণীর মানুষও না, সে ওই গণ অভ্যুত্থানের যে স্পিরিট লাগে এবং যে রুহানি শক্তি, যে পরমের সাথে যে সম্পর্ক নিয়ে সে প্রাণ দিতে যায়, ওই শ্রেণীর লোকও না। তো আমরা ওটা দেখতে পাই নাই। এবং একটা জিনিস এখানে বলে রাখা দরকার যে গ্রাফিতি নিয়ে আমরা কথা বলছি, গ্রাফিতি করতে করতে তো আমরা শক্তি সঞ্চয় করলাম এই যে জুলাই আগস্ট সময়ে, কিন্তু মূল শক্তি সঞ্চয়ের জায়গাটা তো হচ্ছে মিছিলে। মিছিলের চেয়ে বড় শক্তি তো আর নাই। এটা নিয়ে আমরা কথা বলতে পারতেছি না এবং আমাদের দার্শনিকেরা, আমাদের চিন্তকেরা এই ব্যাপারগুলিকে ফর্মুলেট করছেন না এবং তারা এটাকে থিওরাইজ করার চেষ্টা করছেন না। হয়তো অনেকের প্রস্তুতিও নাই, কিন্তু যাদের আছেন অল্প কিছু সময় তাদের করা উচিত, তাদের এটা এগিয়ে আসা উচিত। কারণ বাংলাদেশের মানুষ যেই পরিমাণ আন্দোলন সংগ্রাম এবং তার যেই স্যাক্রিফাইস, এটা যে কত গভীর এবং এটার যে তার, আমরা তো জিনিসটাকে আধ্যাত্মিক জায়গা থেকেও কল্পনা করতে পারি। যেই লোকটা সুহান রিজওয়ানের উপন্যাসে আগুন ধরিয়ে দেয় নিজের গায়ে, আর যেই ছেলেটা জানে যে সামনে পুলিশ দাঁড়ায় আছে, তার হাতে অটোমেটিক রাইফেল, আরেক কোনায় ছাত্রলীগ দাঁড়ায় আছে, যুবলীগ দাঁড়ায় আছে, কোন জায়গায় কোন স্নাইপার, কোন একটা হয়তো বাংলাদেশেরই নিরাপত্তা বাহিনীর সদস্য তার দিকে গুলি তাক করে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে জীবন দিতে মানুষ কেন যায়? সে তো জানতো না তখন যে সে সফল হবে। কেন যায়? বাংলাদেশের মানুষ এই জীবন দিতেই সে পরমের সাথে সম্পর্কিত হয়েছে। গায়েব, যাকে কোনো সময় উপস্থিত করা যায় না, সে এরকম মানুষের এরকম উচ্চারণে, মানুষের এরকম শরীরী ভাষায় নিজেকে উপস্থাপন করেন। তো আমাদের এই জিনিসগুলিকে অস্বীকার করা যাবে না। সোহান রিজওয়ানের যে লোকটা নিজের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে, এটা শুধু প্রতীকী অর্থে না, বাস্তবের জমিনে মানুষ কিভাবে পরাক্রমশালী
শক্তির সাথে লড়াই সংগ্রাম করে, এটা জেনেও যে সফল হতে নাও পারে, এগুলির নজির আমরা এখানে দেখতে পাই। তো একটা জিনিস আমাদের যে পরিষ্কার করে ফেলা দরকার যে গণঅভ্যুত্থানের পরিস্থিতি বাংলাদেশে হাজির ছিল। নানা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের আর্টিস্টদের ভিতরেও যে জিনিস জমা হচ্ছিল তার নজির সুহান রিজওয়ানের উপন্যাস। আমি অন্যান্যদের উদাহরণ দিতে পারতাম, কোনো দরকার নাই। আমাদের সামনে উপস্থিত আছে, আপনারা পড়ে দেখতে পারেন। ওই বইয়ে অনেক আপনি আর্টিস্টিক ক্রিটিক করতে পারেন, কিন্তু এই ব্যাপারটা তো অস্বীকার করতে পারবেন না। চমৎকার করে বললে দেবাশিস। আরো কয়েকটা গ্রাফিতি দেখে নি। গণহত্যার বিচার চাই, লোহার টুপি মগজ খায়, রক্ত দিয়ে লিখব বিদ্রোহের ইতিহাস, ব্লাড ইন মাদারল্যান্ড, নেভার ফরগেট নেভার ফরগিভ। যে বলে রাজাকার সেই হলো স্বৈরাচার। আমার ভাই ঘরে ফিরল না কেন? তখন একজন শিক্ষার্থী লিখছেন, চেয়ার মাস্ট ফল। আরেকটা মানে এখানে বিক্ষিপ্ত কিছু লেখা, মাদার অফ জেনোসাইড, দফা 1 দাবি 1। দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। ভিক্টোরি ছেলেমেয়েরা যেটাকে বলেছে ৩৬শে জুলাই। বিবেক বেঁচে ঘুম হয়, এটা শিববাড়ি খুলনা, খুলনার দেয়ালে রাখা গ্রাফিতি। গো হাসিনা, রক্তাক্ত জুলাই, খুব কষ্ট করে পড়তে হয় লেখাটা। এক দফা, খুনি স্বৈরাচার, এসব লেখা। এখানে দেখা যাচ্ছে যে চারুকলার শিল্পীদের যে রিপিটেটিভ মোটিভ, সেটার উপরে ছাত্রদের স্বৈরাচার বিরোধী জীবন্ত গ্রাফিতি, এটা অনেক কিছু প্রতিকায়িত করছে। শাটারে লেখা, দেশ চালাইছে যত চোর চোরটা বাটপার। ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি। এটা দেশ সংস্কার বলে একটা র‍্যাপ গান তখন তৈরি হয়েছিল, সেই গানের কথা। এখানে অনেক কিছুই লেখা আছে। খুনি হাসিনা দেখা যাচ্ছে এক দফা, আর পড়া যাচ্ছে না। পানি লাগবে পানি, অনেক কিছু আছে এখানে। রক্তের হিসাব দে নইলে গদি ছেড়ে দে, রক্তের হিসাব চাই। তারপরে হান্নানের আওয়াজ উডার লাইনও আছে এখানে। ভাই হত্যার বিচার চাই, রিলিজ মাই ব্রাদার্স। আমার ভাইকে মারলি কেন? তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে। আমার ভাই রক্ত কেন দিল? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। পুলিশ তুই মানুষ না, হায় না। আরে বৃষ্টি পড়ে, রক্ত ঝরে। সোনার বাংলা আজ মৃত্যুপুরী কেন? পুরনো কিছু স্লোগানও কিন্তু ফিরে এসেছে, যেমন রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এটা বেশ আমরা শুনতাম। এটা ধরে নেওয়া যাচ্ছে যে শেখ হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে। স্টেপ ডাউন হাসিনা। মাঝে লেখা, এটা একটু প্রতীকী, ইন শেখ হাসিনা উই ট্রাস্ট, ওইটার মুছে লিখে দিয়েছে স্টেপ ডাউন হাসিনা। দিনে নাটক, রাতে আটক। রক্ত দেখলে বাড়ছে সাহস। বাংলাদেশ ব্লিডস। 52 দেখিনি, 24 দেখেছি, এক ছাত্রী লিখছে। খুনি হাসিনার পদত্যাগ। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? পাশে এসে কেউ বোধহয় পরে লিখেছে জাস্টিস ইজ সার্ভড, হয়তো বা ৩৬শে জুলাইয়ে। হাসিনা পালাইছে ৩৬শে জুলাই। এখানে শাটারে অনেকগুলো লেখা। খুনি হাসিনার কত দম দেখে নেবে জনগণ, সমতল থেকে পাহাড়ে এবারে মুক্তি সবার। এতই ঘাবড়ে গেলেন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। আরেক ফাল্গুন উপন্যাসের লাইন। এটা খুলনা থেকে পাওয়া, স্টেপ ডাউন হাসিনা। আমার ভাইয়ের রক্তলাল, শেখ হাসিনা গদি ছাড়। 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি ছাড়।
স্বৈরাচার নিপাত গেলে আমি ফিরব প্রেমের কাছে। আপাতত এইটুকু। এবারে দেবাশিস যেটা জানতে চাই সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো, সরকার, এটা গ্রাফিতিতে মানে খুব নানান রকম করে এসেছে। ৩টা ফেজে যে গ্রাফিতি লেখা হয়েছে, একেবারে শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে, তারপর একটা তাদের কর্মসূচির মধ্যেও ছিল গ্রাফিতি আঁকা, এবং তারপরে হচ্ছে বিজয়ের পর। তো এই একটা আকুতি, একটা আরতি আমরা দেখেছি। এটা একটু তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি যদি একটু বলতে। বোঝাই যাচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী কিছু নাশকতা এবং বিভিন্ন ধরনের তৎপরতার কারণে অ্যাংজাইটি তৈরি হয়েছে মানুষের ভিতরে। এটা খুব স্বাভাবিক। একটা জিনিস খেয়াল করতে হবে যে ৫ই আগস্টের পর বাংলাদেশের ইতিহাসে প্রায় বিরল একটা ঘটনা, সেটা পুলিশি যেই আউটপোস্ট, থানা, এসব খালি হয়ে গেছে। তো বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায়, ঢাকার মতো, ঢাকা তো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এরকম এলাকাগুলিতে কোনো কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটা জিনিস খেয়াল করেন, প্রচুর ঘটনা ঘটেছে যেগুলি আমরা চাই নাই ঘটুক, যেগুলি তদন্ত করে বিচার করা উচিত। পরিস্থিতি তো আরো খারাপ হতে পারতো। কিভাবে নিয়ন্ত্রণ করা গেল? আর্মি ছিল কিছু জায়গায়, অনেক জায়গায় প্রশ্ন আছে আর্মি ঠিক ওইভাবে কাজ করতে পারে নাই, বা আকাঙ্ক্ষা আরো বেশি ছিল। এখানে অনেক ধরনের স্বার্থ জড়িত থাকতে পারে। কিন্তু তারপর আপনি যদি খেয়াল করেন, র আসছে, র এই কাজ করছে, র এর একটা জ্বর ছিল শুরুর দিকে, তারপরে ডাকাত, অনেক ধরনের ঘটনা ঘটল না? তো বিভিন্ন পাড়ায় মহল্লায় বাংলাদেশের মানুষজন বিভিন্ন উপায়ে এগুলিকে প্রতিরোধ করতে হয়েছে। অন্তর্ভুক্তি না হলে তো এই ধরনের প্রতিরোধ মানুষ একসাথে করতে পারে না। এইটাই গণ অভ্যুত্থানের নগদ পাওনা। কিন্তু বাংলাদেশ সমাজে, বাংলাদেশ রাষ্ট্রে আগের থেকেই কিন্তু বৈষম্য আছে। আগের থেকে এটা এই আন্দোলনের ফলে নতুন করে তৈরি হওয়া বিষয় না। আগের থেকে আমার কিছু ঘা আছে শরীরে, ওটা তো এখন উন্মুক্ত। তো আমরা এখানে ধারণা করতে পারি যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা বিশাল প্রচারণা চলছে। তো কিছু তো ঘটনা ঘটেছে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। হয়তো যেভাবে ভারতীয় মিডিয়া বা অন্যান্য মিডিয়ায় যেইভাবে প্রচারণা চালানো হচ্ছে, হাজার হাজার 10টা ঘটনা তো ঘটেছে। ওই 10টা ঘটনা আমরা ঠিক মতো ট্যাকেল করতে পারি নাই, বা যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ছিল ওইভাবে করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এবং ওগুলির বিচার নিশ্চিত করা, এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ভেতরে যে অ্যাংজাইটি এবং তাদের প্রতি যারা মমত্ব বোধ করেন বিভিন্ন কারণে, তো তাদের অ্যাংজাইটি দূর করার দায়িত্ব আছে, এবং এই দায়িত্বগুলি আমাদেরই। এখন অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি হবে কি হবে না, এটা প্রেডিক্ট করা একটু মুশকিল। আমি যেভাবে দেখতে পাচ্ছি আমার সামনে গ্রাফিতি, দেয়াল লিখন, ওইগুলো যদি আমরা একটু খেয়াল করি আবারও, এবং যারা লিখেছেন তাদেরও খেয়াল করা দরকার। তারা বুঝে, সজ্ঞানে অনেকে লিখেছেন, অনেকে বাস্তবতার সাথে তার লিপ্ততার থেকে এই জিনিসগুলি সে অর্জন করে নিয়েছেন, রোজগার করে নিয়েছেন। এই জন্য তো এগুলো করে লিখেছেন ওইভাবে। প্রত্যেকটা আকাঙ্ক্ষায়, কিভাবে আমি শাসিত হব, আমার শাসকের চরিত্র কি হবে, রাষ্ট্রের চিহ্নায়ন কি হবে, এগুলি তো লেখা আছে আমাদের সামনে। ওগুলি আমাদের আবার খেয়াল করা দরকার। ওগুলিতে লক্ষ্য একটাই, বাংলাদেশ জনগোষ্ঠীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কল্যাণ করতে পারবে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। রাষ্ট্র মাত্রই নিপীড়ক একটা সত্তা, কিন্তু তার নিপীড়নের একটা মাত্রা থাকতে পারে। নিপীড়ন তো শুধু গুলি করে খুন করে না, সে অনেকভাবে নিয়ন্ত্রণ করতে চায়, ওগুলিও নিপীড়ন। কিন্তু যেইভাবে পাশবিকভাবে একটা রাষ্ট্র তার সব জনকল্যাণমূলক চরিত্র বিসর্জন দিয়ে সে একটা খুনি, সে একটা চোর চরিত্র নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছিল, এছাড়া তো তার কোনো চরিত্র নাই। বাংলাদেশে যা ছিল সেটা হচ্ছে গিয়ে এক আউট অ্যান্ড আউট নেক্রোপলিস, যেটাকে বাংলায় বলা যায় মারণ রাজনীতি, যেখানে আওয়ামী লীগ এবং দুই একটা পরিবারের কাছের লোক ছাড়া সবাই
বধযোগ্য প্রাণ, যাদের যে কোনো মুহূর্তে মেরে ফেলা যায়, যে কোনো মুহূর্তে সরিয়ে ফেলা যায় দুনিয়ার বুক থেকে। এর বিরুদ্ধে তো বাকি যারা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবাই তো হচ্ছে গিয়ে এর এই ক্ষমতার অধীন ছিল। এর থেকে মুক্তি পাইলে সবাইকেই পাইতে হবে। এবং আগের থেকে আমাদের যে কিছু ভেদাভেদ আছে সাংস্কৃতিক কারণে, ওগুলি আমাদের অ্যাড্রেস করতে হবে, ওগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে। প্রত্যেকটা পক্ষেরই কিছু অ্যাংজাইটি আছে, যারা নিজেদের ইসলামিক পক্ষ হিসেবে দাবি করেন, যারা নিজেদের প্রগতিশীল হিসেবে দাবি করেন, প্রত্যেকের ন্যায্য অ্যাংজাইটি আছে এবং কিছু দুশ্চিন্তা আছে। আগে যেই রকম একটা আমাদের বিভেদ ছিল, মানে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তো ওই পরিস্থিতি কিছুটা লাঘব হয়েছে, আমরা কথা বলতে পারছি। আমরা অনেক উদ্যোগ আয়োজনে দেখছি যাই এমন পক্ষের কয়েকজন মানুষ সামনে এসে উপস্থিত হচ্ছেন যারা আমাদের কখনো তাদের একসাথে আমরা দেখার কথা কল্পনা করতে পারি নাই। এটা তো মাত্র শুরু। আপনি 50 বছর ধরে কিছু সমস্যা তৈরি করে রেখেছেন, আর এখন আপনি এক মুহূর্তে করে ফেলবেন। গণঅভ্যুত্থানের কারণে কিছু জিনিস নগদে সমস্যার সমাধান হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে প্রাথমিক শান্তি লাভ করা যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা নিরসনে প্রত্যেক বর্গের মানুষের, তার পরিচয় যদি সংখ্যালঘু হয়, তার পরিচয় যদি সেকুলার হয়, তার পরিচয় যদি ইসলামিস্ট হয়, প্রত্যেকে বাংলাদেশী, এবং তাদের প্রত্যেকের সাথে কথা বলার ভাষা তৈরি করতে হবে। একজন ইসলামী লেবাস তার মানে সে রাজাকার, তার মানে সে খুনি, কোন জায়গায় কোন ধরনের খুন খারাপি করছে ইসলাম ধর্মাবলম্বী কেউ, তাকে দিয়ে মিলায় সবাই একরকম বলা যাবে না। আর বাংলাদেশে যে সেকুলার মানেই ধর্মহীন, ধর্মের প্রতি তার কোনো ধরনের সম্মান বোধ নাই, সে একদমই মানে নিকৃষ্ট একটা প্রাণী, তাকে মেরে ফেলা যায় জায়েজ। তার জন্য সে হচ্ছে ধর্মীয় কিছু উদাহরণ টেনে নিয়ে আসে। পৃথিবীর সব জায়গায় তো ইসলামিক স্কলাররা এইভাবে ভাবেন না। এটা এখন আমি বলছি, আমার কথা কেউ শুনবে না, এবং আমার অনেক রাগঢাক করে বলতে হচ্ছে, কারণ এগুলো অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। সমাজে যারা গ্রাহ্যতা সম্পন্ন লোকজন তারা এগুলো নিয়ে কথা বলবেন। আমার মোদ্দা কথা এটাই, অন্তর্ভুক্তি মূলক সমাজ হতে হলে এটা খেয়াল রাখতে হবে। এটা যেরকম পশ্চিমা শিক্ষিত বাংলাদেশি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদেরও যেরকম, এমনকি যারা বাংলাদেশে হচ্ছে গিয়ে নিজেদের ইসলামিক বলে দাবি করেন, আমি ইসলামিক ফ্যাসিস্টদের কথা বলছি না, তাদের সাথে ডিল করতে পারবো না আমরা, তাদের হিসাব আলাদা। কিন্তু যারা ধর্মপ্রাণ, ধর্মের প্রতি মমত্ব বোধ করেন, তো স্বাভাবিক প্রবণতা মানুষের, তাদেরও অন্তর্ভুক্তি করতে হবে। আপনি একটা ছোট উদাহরণ দেই, বাংলাদেশে যেই দেয়ালে ক্যালিগ্রাফি হয়েছে এই সময়ে, যে গণঅভ্যুত্থান পরবর্তী, কেন? এটা তো পুরাপুরি এমন না যে হচ্ছে বাঙালি কোনো কিছু কালচার, পশ্চিমা কালচারকে মাইরা কাটা সমান করে ফেলার জন্য সে আসছে, এরকম তো না। তাই সে এতদিন করার সুযোগ পায় নাই, সে সুযোগ খুঁজছিল, সে পেয়েছে। এখন আমরা কি বাংলাদেশে কোনো এক্সিবিশনে, শিল্পকলা সম্পর্কিত সরকারি বেসরকারি আয়োজনে বাকিদের সাথে তাদের সুযোগ দিব? অন্তর্ভুক্তি তাদেরও হতে হবে। এবং বাংলাদেশে যেহেতু হচ্ছে গিয়ে সবাই বলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেজন্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ যারা নিজেদের দাবি করেন, তাদের কিছু দায়ও থাকে। যারা সংখ্যায় অল্প, তাদের দায়িত্ব নিতে হবে, এবং সে যদি আপনার মতো নাও হয়, তার সাথে কথা বলে, আলাপ আলোচনা করে পার্থক্যটা এবং আগ্রাসী ব্যাপারগুলি যে সীমিত রাখা যায়, সে দায়িত্ব নিতে হবে। তো এই দুইজনেরই খেয়াল করতে হবে। একজন এক পক্ষ বলে নিজের দাবি করবে, তা তো হবে না। অন্তর্ভুক্তিমূলক এই দুই অংশেরই। খুবই খুবই ঠিক। গ্রাফিতি স্লোগান অনেক চাছা ছোলা, অনেক সরাসরি এবং পুরোটাই পলিটিক্যাল ওই অর্থে। তো তাহলে কি গ্রাফিতি বরং গণমানুষের কথা বলতে পারে, যেটা সাহিত্য বলতে এক অর্থে অক্ষম? আমি খুব শক্ত শব্দ ব্যবহার করেছি, একটু তোমার কাছ থেকে শুনি সুহান। প্রত্যেকটা শিল্প মাধ্যমে নিজস্ব একটা গতি থাকে। যেমন ধরেন, যখন ওই যে কিছুক্ষণ আগে আপনাকে গ্রাফিতে দেখালেন কিন্তু, যে রক্তের দিন শেষ হলে আমি ফিরবো প্রেমিকের কাছে বা প্রেমের কাছে, এরকম একটা কথা। এখন আমি দেখেছি যে যারা গড়পড়তা পাঠক, ধরলাম তিনি খুব প্রেমের উপন্যাস পড়েন, তো এমন মানুষকেও আমি কিন্তু দেখেছি, যখন জুলাই আগস্ট চলছে
তো সে খুঁজে খুঁজে আমার কাছে, ভাই কি বই পড়বো, সে চিলেকোঠার সেপাই পড়ছে। এখন চিলেকোঠার সেপাই তো আর গড়পড়তা প্রেমের উপন্যাস না। তার মানে সাহিত্যের একটা দায় আছে। এই দায়টা সে কখনো হয়তো সে প্রেমের কাছে ফিরবে, কিন্তু যখন রক্তদানের সময় তখন সে কিন্তু আসলে এমন একটা উপন্যাস খুঁজে নিচ্ছে যেটা হচ্ছে গণ অভ্যুত্থান বা ইতিহাস সংক্রান্ত উপন্যাস। তো এইটা যেমন এই যে দেবাশিস ভাই বললেন যে গ্রাফিতির ব্যবহারটা অনেকাংশেই পুরোদস্তুর রাজনৈতিক। আর এই জিনিসটা শিল্পের পক্ষে উৎপাদন করা সম্ভব কিনা। এখন ওইভাবে যদি বলা হয় যে গ্রাফিতি এবং একটা সাহিত্য তো সমান হবে না, কিন্তু এইটা আমি বিশ্বাস করি যে সাহিত্য যদি লেখালেখি যদি সৎ হয় সেটা সমতুল্য হতে পারে। আমার যেমন মনে হচ্ছে যে ওই চিলেকোঠার সেপাইতে একটা খুবই আমার খুব মজার দৃশ্য আছে যে মিছিল টিছিল করে একদল ছাত্র ঘরে ঢুকেছে, এই যে হোটেলে ঢুকেছে, তখন যে একটা টোকাইয়ে ঢুকেছে ওইখানে, এবং তারা ওই আইয়ুব খানের ছবিতে ঢিল মারছে, বলছে যে স্ট্রাইকের মায়ের চুদি। এখন এটা 1980 সালে লেখা একটা উপন্যাস, সেখানে এই যে এরকম একটা স্ল্যাং ব্যবহার করা হচ্ছে, যে স্ল্যাং আমরা এখনো দেয়ালে লিখি, এখনই এই ধরনের স্লোগানই দেয়ালে লেখা হয়েছে জুলাই আগস্টে। তো এখন আমার তো মনে হচ্ছে যে ওই গ্রাফিতি আমার ভেতরে যে অভিজ্ঞতা তৈরি করেছে, ওই আখতার যখন ইলিয়াসের চিলেকোঠা সেপের ওই বর্ণনাও আমার মধ্যে একই রকম অভিজ্ঞতা তৈরি করেছে। অবশ্যই গ্রাফিতির কাজ একটা উপন্যাসকে দিয়ে হবে না, উপন্যাসের কাজ একটা গ্রাফিতিকে দিয়ে হবে না, কিন্তু যদি প্রচেষ্টা সৎ হয় তাহলে আমার মনে হয় যে অভিঘাতটা একই রাখা সম্ভব গ্রাফিতি যা করছে আর উপন্যাসের পক্ষে। এটুকু। খুবই চমৎকার বললে। পর্যায়ে আমরা আরো কয়েকটা গ্রাফিতি দেখে নিই। স্টপ ইন্টারফিয়ারিং উইথ মাই ফ্রিডম অফ স্পিচ। এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বাঁচান বা ইত্যাদি। এখানে লিখেছে সরকার বদলান। এটা খুব প্রতীকী। এটা ঢাকা মেডিকেলের ইয়েতে লেখা, লাশের কোটা কি? 18 কোটি বুলেট আছে, তাহলে থামাবি কিভাবে? এটা শাহবাগের। সত্য সুন্দর বিপ্লব তারুণ্য, মায়া কান্না, ক্ষমতা হবে জনতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গেটে। আমার ভাইদের মারলি কেন? বাসের গায়ে স্প্রে দিয়ে লিখছে হাসিনা শাহী নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। শহীদ নূর হোসেনের সেই স্লোগান আবারও। ওই মামা নো রাজনীতি প্লিজ একটু আনলাম, এখনো পর্যন্ত জেনজি একবারও বলিনি, মানে বলা হয়নি। এটা তাদের অনেকটাই বড় ভূমিকা আছে এবারকার গণ অভ্যুত্থানে, ওরাই সামনে ছিল। এগুলো খুব প্রচলিত কিছু, তখন আমরা অনলাইনে দেখতাম। রাজনীতির নামে শোষণ বন্ধ হোক, আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হব, বিদ্রোহীর আঙিনায় দালালের ঠাঁই নাই। নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। আজ যদি মেট্রো হতাম তাহলে একটা বিচার পাইতাম। জুলাই 24। একদম মানে ক্লাসিক যে গ্রাফিতির যে লুকটা, দুইটা ইলেকট্রিকের মাঝখানে, ব্রিং ডাউন দ্য গভর্নমেন্ট, দে ডোন্ট স্পিক ফর আস। এটা খুলনার শিববাড়ির দেয়ালের। দেশটা সবার, অসাম্প্রদায়িক দেশ চাই। মুক্ত মঞ্চের ওখানটায় লেখা, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে। এটা পুরনো স্লোগান, এক দফা এক দাবি। তোরা 1 সপ্তাহে টাকার হিসাব দিলি, কই আমার ভাইয়ের রক্তের হিসাব তো দিলি না। মিরপুর 10-এ পুলিশের বর্বরতার বিচার চাই। এটা দুইটাই কিন্তু গানের লাইন। এটা সম্ভবত শূন্য ব্যান্ডের গান, শোনো হে মহাজন আমরা নয়তো একজন, আর মারবি আমগো একজন খাড়ায় জামু 10 জন। এটা তো আওয়াজ উডার। 52 তো ভুলিনি, 24 ভুলমু কেমনে, মিরপুর 10-এ। এটাও কথা ক, ওই র্যাপের গানের লাইন। এটা ছোট বাচ্চা দাঁড়িয়ে দেখছে। আমার ভাইদের মারলি কেন? দিনে নাটক রাতে আটক। এটা পুরোটা দেখা যাচ্ছে না। ফ্যাসিস্টকে তাড়িয়েছি, এখন ফ্যাসিস্ট ব্যবস্থাকেও তাড়ানো হবে। স্বাধীনতা এনেছি,
সংস্কারও আনব। এমন রক্তাক্ত জুলাই আর ফিরে না আসুক। স্যার মিছিলে তো এলেন না, অন্তত জানা যায় আসিয়েন। গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ ব্রিফ করছিল, ভিডিও আপনারা সবাই দেখেছেন। আপাতত এখানে থামি। দেবাশিস, এখন তো খুব পপুলিজমের স্রোত সারা দুনিয়াতেই। এই সময়টায় দাঁড়িয়ে গ্রাফিতি আসলে কতটুকু কি করতে পারে? আরো কতগুলো মানে মাথায় আসছে যে গ্রাফিতির ভাষাটা কি আন্তর্জাতিক কিনা, নাকি বাংলাদেশের গ্রাফিতির কোনো ভাষা রয়েছে বা হয়েছে, আর সেই নিজস্ব যে ভাষা যদি হয়ে থাকে সেটাকে আমরা কেমন করে সংজ্ঞায়িত করব, এইটা একটা জায়গা। তারপরে আমরা এই গ্রাফিতিতেও দেখেছি গ্রাফিতিগুলো অনেক তথাকথিত শ্লীলতার ধার ধারে না বা বাধা মানে না। এই ব্যাপারটা গ্রাফিতির কতটা শক্তির জায়গা, নাকি এটা সীমাবদ্ধতার জায়গা? একটা হচ্ছে যে গ্রাফিতি কি শুধুই বিরোধিতার শিল্প, নাকি বিদ্যমান যে রাজনীতি থাকে তার বিকল্প ভাষ্যের সমর্থনে বার্তা বহন করার শক্তিও রাখে গ্রাফিতি? তো আমি ছাড়ছি, তোমার কাছে যাচ্ছি। যে কোনো নিপীড়নমূলক পরিস্থিতি, ক্ষমতা সম্পর্কের অসম অবস্থা যেইখানেই জারি থাকবে, যেই কোনো পরিস্থিতিতে, সেইখানে অন্যান্য মানুষের অন্যান্য আবেগ এবং তার স্বপ্রণোদিত হয়ে সে কাজ করবে। এর মধ্যে কিছু অংশ সে দেয়ালে করবে, কারণ কিছু মানুষ থাকবে যে সে হচ্ছে রিক্লেইম করতে চায় তাদের পাবলিক স্পেস, যেটাকে বন্ধ করে রাখতে চায় ক্ষমতায় থাকা লোকজন বা সামাজিক কিছু সংগঠন বা সামাজিক কিছু আগের থেকে গেড়ে বসা কিছু সিদ্ধান্ত আটকায় রাখতেছে সে তাকে, সেটাকে দখল করে নিতে চাবে। শুধু পপুলিজম বলে না, যখনই এবং যেখানেই ক্ষমতার বিকার ঘটবে, এবং আমরা সারা দুনিয়াতে লক্ষ্য করতে পারছি যে রাষ্ট্র ব্যবস্থাগুলি ক্রমেই নিপীড়ক হয়ে উঠছে, বিভিন্নভাবে নজরদারি করছে, মানুষের শরীরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিভিন্নভাবে। তো প্রত্যেক জনগোষ্ঠী তার সাংস্কৃতিক ঐতিহাসিক যে ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে তার কাণ্ডজ্ঞান তৈরি হয়েছে সেগুলি ব্যবহার করে করবে। এর মধ্যে কিছু বৈশ্বিক ব্যাপার তো থাকে, বৈশ্বিক প্রবণতা থাকেই, হয়তো কিছু মোটিভ ঘুরে ফিরে আসতে পারে। যেমন ধরা যাক যে কোনো একটা সুপার হিরো, তাকে নিয়ে তো সারা দুনিয়ার মানুষই কল্পনা করবে, কারণ বাজার বিপণনে সবাই ওইটা সবারই কমন ল্যাঙ্গুয়েজ এখন। তো দেখা গেল ওই সুপার হিরো, কমিক্স এর কোন সুপার হিরো, তাকে দিয়েই হচ্ছে সে তার নিজস্ব স্ট্রাগলটা সে হচ্ছে ডিল করতে চায়, তো থাকতে পারে। তো এছাড়া শ্লীলতা কে যে তাকে অশ্লীলই যে হতে হবে এটা নেসেসারি না, এটা ডিপেন্ড করে। যদি দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে এটা সত্যি, যে যারা শ্লীলতা মেইনটেইন করে চলেন তারা তাদের এই শ্লীলতা মেইনটেইন করার চরিত্র সমেত বাকিদেরকে নির্যাতন করেন, নিপীড়ন করেন। তো অনেক সময় ক্ষেত্রে দেখা যায় তাদেরকে রেজিস্ট করার জন্যই মানুষ অশ্লীল কথা ব্যবহার করে। এটা তো মানুষের প্রবণতা। আপনারা বাংলাদেশে অনেক ক্ষেত্রে একটু ভিন্ন অর্থে দেখা যাবে যে বাংলাদেশের রবীন্দ্রনাথ বিরোধিতা, এটার একটা ব্যাখ্যা এখানে থাকতে পারে যে তার মানুষজন দেখতে পাচ্ছে যে এই লোকগুলি রবীন্দ্রনাথ পছন্দ করেন, কিন্তু তারা তো আমাকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, আবার অন্য জায়গায় রবীন্দ্রনাথের কথা বলছেন। রবীন্দ্রনাথের এই কারণেই হচ্ছে গিয়ে তাকে ঘৃণা করে থাকতে পারে মানুষ। কতটা রবীন্দ্রনাথকে চিনে ঘৃণা করছেন আর কোনটা করছেন না এটা আমরা জানি না, এটা অংশ তো এই কারণটা থাকতে পারে। আর দেখা যায় যে আমরা যদি র্যাপ বা হিপ হপ, এই ধরনের হিপ হপ অতটা, র্যাপের যেই কালচারটা দেখা যায় যে সমাজের বিশেষ করে গরিব, অর্থনৈতিকভাবে গরিব, শিক্ষা ওইভাবে ক্লিল শিক্ষা, প্রমিত শিক্ষা কিনতে পারছে না সারা দুনিয়াতেই, তারা এই র্যাপ গানগুলি করে। তো গানে আর যাই করুক তার বাস্তব অভিজ্ঞতাই তো চলে আসবে, তার ভাষা সমেত। সে থাকে এমন একটা পরিস্থিতিতে যেখানে তার ওই স্কুল কলেজে গিয়ে ওই ভাষা আয়ত্ত করার কেনার সামর্থ্য নাই, সে তার সহজ স্বাভাবিক ভাষা দিয়ে হচ্ছে গিয়ে তাকে প্রকাশ করে। তো ওইটাকে সে যে বুদ্ধি করে অশ্লীল হচ্ছে এরকম না, তার সমাজ বাস্তবতায় যে অশ্লীল বলছে তার জন্য অশ্লীল, তার জন্য
যে কথাটা অশ্লীল ভাবে বলছে তার জন্য না, সে ওরকমই। একদম। অনেক ধন্যবাদ দেবাশিস। সুহান, তোমার কাছে একটু আসি। এবারের আন্দোলনটাকে ৭১-এর সঙ্গে একেবারে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবল ন্যারেটিভ দেখা যাচ্ছে। তো তোমার কাছ থেকে একটু সুহান আমি শুনতে চাই। মানে প্রশ্নটা মনে হয় এরকম করলেন শিউলি আপা, যে সেকুলারদের একটা বর্গ এই আন্দোলনটাকে 2024-এর আন্দোলনকে 1971-এর মুখোমুখি করতে চাইছে কিনা, এরকম হ্যাঁ, মনে হয় মুখোমুখি করতে প্রশ্নটা। চাইছে কিনা, এবং একই সঙ্গে দুঃখিত যেটা বলিনি যে আমরা গ্রাফিতিতে, দেয়াল লিখনে কিন্তু প্রবলভাবে ৫২, ৭১ শুধু না, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সমস্তটারই পরম্পরা কিন্তু পেয়েছি। আচ্ছা, একটা হচ্ছে দু ধরনের। আমি প্রথমে একটু সাধারণ কথাবার্তা বলিনি, যে যেমন অনেকেই হচ্ছে যে এইটা দেখেছে, যে অনেকে শুরুর দিকে বলেছে যে দ্বিতীয় স্বাধীনতা, অথবা হচ্ছে যে স্বাধীনতা টু, বাংলাদেশ টু, এই ধরনের কথাগুলো নিয়ে আমরা এক ধরনের কথার রাজনীতি লক্ষ্য করছি। এখন আমার কাছে সোজা বাংলায় যেটা মনে হয়, এটা সলিমুল্লাহ খানও এরকম করে বলেছিলেন, যে হ্যাঁ, পলিটিক্যালি কথাটা ইনকারেক্ট। যে এই যে স্বাধীনতা টু আমরা বলছি, কথাটা পলিটিক্যালি ইনকারেক্ট। সলিমুল্লাহ খান যেটাকে রিফ্রেজ করেছিলেন, যে আমরা আসলে স্বাধীন তো হয়েছি, কিন্তু একজন আমাদের ঘরে আটকে রেখেছিল কথা বলতে না দিয়ে, ডাকাত এসে আমরা ডাকাতের হাত থেকে নিজের বাড়ি পুনরুদ্ধার করেছি। তার কথাটা ছিল এরকম। আমার কাছে মনে হয় যেহেতু এই যে আন্দোলনে ওই আপনি জেনজি বর্গের কথা বলেছেন, জেনজি বা তরুণ ঘরানার লোকজন খুব সক্রিয় ছিল। তাৎক্ষণিকভাবে এটা অনেকে বলেছে যে হ্যাঁ, এটা দ্বিতীয় স্বাধীনতা বা এই ধরনের। ব্যাপারটা একটু হয়তো ঠিক আছে, পলিটিক্যালি একটু ইনকারেক্ট, কিন্তু আমার মনে হয় যে লম্বা সময়ে মোটা দাগে এই ব্যাপারটা আসলে অত অত গুরুত্বপূর্ণ থাকে না, এটা স্তিমিত হয়ে যায়। ১৯৭১ কে ওই যারা বলতে চায় যে ২০২৪ কে ১৯৭১ এর মুখোমুখি করে দেওয়ার জন্য এক ধরনের লোক, এক জাতীয় লোক দ্বিতীয় স্বাধীনতা বলে। আমার কাছে মনে হয় মোটা দাগে ব্যাপারটা এইটা না। এটা লোকজন নিশ্চয়ই ১৯৯০ এর পরেও বলেছে যে হ্যাঁ, আমরা ১৯৭১ কি এজন্য যুদ্ধ করেছিলাম? এজন্য আবার ৯০ এর গণ আন্দোলন করতে হলো। এখন এটা ২০২৪ এও কাউকে হয়তো ভবিষ্যতে আমরা বলব, চাই না এরকম কিছু হোক। ব্যাপারটা হচ্ছে একটা ঘটনা যখন তাৎক্ষণিকভাবে ঘটে, আমরা তাৎক্ষণিকভাবে সুগার রাশে, অ্যাড্রিনালিন রাশে অনেক কিছু বলি। কিন্তু ইতিহাসের আমরা যদি একটা লম্বা সময় ধরে দেখি, দেখব যে এই ৫২, ৬৯, ৭১, ১৯৯০, ২০২৪ কোনটাই তো বিচ্ছিন্ন না। সবগুলোই হচ্ছে যে মানুষের উপরে রাষ্ট্রযন্ত্র চেপে বসেছিল। তারা সেইটাকে ভেদ করবার জন্য মানুষ একত্র হয়ে একটা বিদ্রোহ করেছে রক্তদানের মধ্য দিয়ে। মোটা দাগে ব্যাপারটা হচ্ছে এইটা। হ্যাঁ, কিছু মানুষ এটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইবে। এখন আমার মনে হয় তারা সবাই আসলে কম বেশি চেনা শক্তি। সেটা আমরা নিশ্চয়ই ভবিষ্যতেও ওদের সেই চেনা, কি বলবো, অ্যাকশন প্ল্যান বা চেনা কর্মসূচিগুলোতে তাদেরকে চিনব। এইবার আসে, এটা তো বললাম যে সাধারণ কথাবার্তা। এর বাইরে যেটা, এই যে এক ধরনের বর্গ এটাকে ১৯৭১, ২০২৪ এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এখন এইটাতে আন্দোলন চলাকালীন সময় এটা আমি একটা এরকম স্ট্যাটাস দিয়েছিলাম। তো ব্যাপারটা আমি ওখানে মনে হয় একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে এটা সত্যি, এটা শুনতে খারাপ শোনায়, কিন্তু মানুষ আসলে জীবনে বিপ্লব করতে পারে একবার। একটা মানুষের পক্ষে জীবনে ২ বার বিপ্লব করা সম্ভব হয় না। তো যারা ওই যে ১৯৯০ তে ধরলাম নূর হোসেনের সাথে তারাও স্বৈরাচারের পতন চেয়েছেন, তারা কিন্তু পরে একটা সময় আমি নিশ্চিত, তারা নিশ্চিত আশাহত হয়েছেন যখন তারা দেখেছেন যে নূর হোসেনের বুকে যে গুলি চালিয়েছে তাকে আবার একটা সম্মানের পদে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে রাজনীতির খেলায়। তো ৯০ এ যারা আন্দোলন করেছেন তারা নিশ্চয়ই ওখানে একটা প্রতারিত বোধ করেন। তো একইভাবে এই কথাটা যারা ১৯৭১ এ যারা তরুণ ছিলেন, এটা সত্য। যারা মুসলিম লীগ আন্দোলন করেছিলেন ১৯৪৭ এ, তাদের জন্য ব্যাপারটা সত্য। যে যারা মুসলিম লীগ করেছেন ১৯৪৭ এ ধরা যাক, তো ১৯৬৯ সালে এসে আমরা কিন্তু হুমায়ূন আহমেদের উপন্যাসে, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসে এরকম অনেক চরিত্র পাবো। যে যারা ন্যায়বান লোক, তারা মোটা দাগে ধার্মিক লোক, ন্যায়ের পক্ষের লোক। কিন্তু তারা এই যে ১৯৭১ এর এই যে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ, তারা এটাকে ধরতে পারছে না। তারা বলছেন যে এই যে তরুণ ছেলেরা, এরা হচ্ছে মাথা খারাপ করে ভারতের কথায় দেশকে ২ ভাগ করে ফেলতেছে। এদের তারা মুসলিম লীগের বয়ানটাকেই আঁকড়ে ধরে আছেন। ব্যাপারটা এইটা যে মানুষ যেহেতু জীবনে, গড় মানুষের কথা বলছি আমি। মানুষ যেহেতু জীবনে একবারই বিপ্লব করে,
তো যে মানুষ একবার পাকিস্তান আন্দোলনের জন্য বিপ্লব করেছে, সে সারা জীবন তার ওই ন্যারেটিভটাকে লালন করতে চাবে। এর জন্য তাকে দোষ দেওয়ার কিছু নেই। এটা মানুষের ধর্ম, এটা মানুষের স্বভাব। তো এই একইভাবে যে মানুষ 1971 সালে যুদ্ধ করেছে বা যুদ্ধটা দেখেছে, তার অবস্থা এখন হচ্ছে মুসলিম লীগের মতো। পরের মানে পৃথিবী তো 1947 সালে আটকে যায় নাই। তারপরে পৃথিবী ঘুরেছে 1969, 1971 এসছে। ওই 1971 যারা 1947 মুসলিম লীগের বিরোধিতা করে এসেছিলেন, তারাও কিন্তু এখন সময়ের পাকচক্রে ওই জায়গাটায় চলে গেছেন। যে তাদের এখানে কারো কারো হয়তো রাজনৈতিক এটা একটা মতাদর্শ আছে। তারা হয়তো তারা শোষণ ব্যবস্থাটা জারি রাখতে চান। কিন্তু আমি বিশ্বাস করি যে একটা বড় অংশের মানুষ আছে যারা এই যে পৃথিবীর পাল্টানো, এইটার সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না। এটা যেমন আমার খুবই পছন্দের একটা সিনেমা আছে গুড বাই লেনিন। সেইখানে দেখা যায় যে এক এক মহিলা তিনি ঠিক বার্লিন দেয়াল ভাঙার আগ মুহূর্তে তিনি কমায় চলে যান। তো এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তার ছেলেমেয়েরা তাকে দেখাতে চায় যে বার্লিন দেয়াল অক্ষত আছে। কারণ তার পৃথিবীটা আসলে ওই জায়গায় আটকে আছে। এখন যদি সে ওই শকটা পায় যে বার্লিন দেয়াল এখন আর নাই, 2 জার্মানি এক হয়ে গেছে, তার জীবনের গত 23 বছর ওটা মিথ্যা হয়ে যাবে। এখন এই যে নিজের বিশ্বাসের সাথে, নিজের যৌবনের বিশ্বাসের সাথে বিশেষ করে মানুষের এই যে ভেঙে পড়াটা, এটা অধিকাংশ মানুষ নিতে পারে না। তো যারা এটাকে আসলে বলছে, আমি বিশ্বাস করি তাদের অধিকাংশই এটা এক ধরনের আবেগ থেকে বলছেন। কিন্তু সত্যি কথাই হচ্ছে যে ইতিহাসের হাত সাফাইয়ে এই ধরনের মানুষরা যারা এটা বলছেন, তাদের একটা বড় অংশ তারা আসলে কি বলবো মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তাদের তাদের ভেতরে যে একটা অপরাধী মনোভাব থেকে বা অন্য কাউকে নাকচ করার জন্য কিছু একটা লাভ করার জন্য তারা বলছেন তা নয়। তারা দেখছেন যাদের আদর্শটা ভেঙে গেছে, তারা ওই রকম একটা জায়গা থেকে 71 এবং 24 বিরোধিতা করছেন। ধন্যবাদ সুহান। এখানে তুমি একটু কিছু যোগ করবে দেবাশিস? সুহান ভাই কিছু বাস্তবিক সমস্যার দিকে ইঙ্গিত করেছেন, সঠিকই করেছেন। একটা ব্যাপার হচ্ছে, ধরেন আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, 1971 সালে বাংলাদেশের স্বাধীন যে হতে হবে এটার তো প্রস্তুতি চলছিল। সে তো প্রস্তুতি নিচ্ছিল বুঝে বা অবুঝ অবস্থায়। কিছু যেমন আওয়ামী লীগ পুরাটা সে নিজে নিতে চায়, তার তো নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে সে তো দাবি করতেই পারে, কিন্তু পরবর্তী সময় সে পুরাটাই নিতে চায়। কিন্তু পরিস্থিতি তো এর চেয়ে জটিল। বাংলাদেশের মানুষ 1947 সালে সঙ্গত কারণে পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল। কারণটা কি? সে মুক্তি চায়। তার যে দীর্ঘদিন ধরে তার বিকাশ হওয়ার সব পথ বন্ধ হয়ে আছে, সেইখান থেকে মুক্তি পেয়ে তার নিজের জন্য একটা রাষ্ট্র চায়, পাকিস্তান। তারপর পাকিস্তান রাষ্ট্রের মতো একটা বিখাউজ রাষ্ট্রে সে সত্যিকার অর্থে গ্রেফতার হয়ে যাওয়ার পর, বন্দী অবস্থায় থাকার পর সে দেখলো যে তার বিকাশের সব পরিস্থিতি মিটায় ফেলা হয়েছে। তাকে রেসিস্ট কিছু অ্যাপারেটাস ব্যবহার করে, তাকে নিপীড়ন করে, সে বাঙালি বলে সে সঠিক মুসলমান না, এরকম বহু ভাবে আছে পাকিস্তানি নিপীড়ক শক্তি তার ওই বিকাশটা বন্ধ করে দিল। তারপর 1971 যতক্ষণ না যুদ্ধটা মানুষের ঘরের সামনে এসে পড়েছিল, তার আগ পর্যন্ত বহু মানুষ ওই স্বপ্নে বিভোর ছিলেন। হয়তো পরেও অনেকে বিভোর ছিলেন, কিন্তু যখন পাকিস্তান রাষ্ট্র তার সব ধরনের নিপীড়ক চরিত্র সমেত তার ঘরের সামনে আসলো, তার সাথে মানুষের পক্ষে সম্ভব সব ধরনের নির্যাতনের যখন সম্মুখীন হলো, তার আগে থেকে ট্রেনিং ছিল না। সে সিদ্ধান্ত নিয়ে রাখে না যে দেশ স্বাধীন করবে। অনেকেই বলে যে সবাই রেডি ছিল। এইভাবে হয় না, জনযুদ্ধ এইভাবে হয় না। যুদ্ধ একটা প্রচন্ড বাস্তবতা। সে যখন তার সামনে এসে দাঁড়ায়, তারপরে সে ওইভাবে রিয়াক্ট করে। তার আগ পর্যন্ত সে জানেই না যুদ্ধ কি। তারপর তারা সিদ্ধান্ত নিয়েছিল, তারপর তারা হচ্ছে কি ওই তার স্বপ্ন পাকিস্তান, অনেক ওই যুদ্ধের কারণে হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করেছে। কারণ পাকিস্তান রাষ্ট্র তাকে নিপীড়ন করতেছে, তার ভাইকে মারতেছে, মাকে মারতেছে, বাপকে মারতেছে, আরো তো অনেক নারী নির্যাতন করছে। সে ওই মুহূর্ত থেকে হয়েছে। এই গণঅভ্যুত্থানের সময়েও তো ওই রকম যুদ্ধের পরিস্থিতি তো টানা 12 বছর ছিল না। তিলে তিলে আধুনিক রাষ্ট্রের সব ধরনের নিপীড়নের কায়দা কানুন ব্যবহার করে তিলে তিলে করা হয়েছে, এবং ওইটাকে জাস্টিফাই করার জন্য বহু রকমের প্রপাগান্ডা মেশিনারি এবং কালচারাল মেশিনারি অ্যাক্টিভ ছিল। তাই তো করা তো যায় নাই।
জুলাইয়ের 16 তারিখ থেকে সে যখন খুন করা শুরু করলো, প্রথমে তো হচ্ছে গিয়ে আবু সাঈদ এর মতো মানুষজনের হিরোইক ইমেজ আমরা দেখেছি, কিন্তু তারপরও খেয়াল রাখতে হবে যে আবু সাঈদ কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দানকারী সামাজিক অবস্থানের লোক না। মানুষজন এটা দেখেছে, অনেক উজ্জীবিত হয়েছে, অনেকে রাস্তায় নেমেছে, আরো প্রাণ দেওয়ার জন্য গিয়েছে, কিন্তু এটা সফল হতো কি হতো না আমি জানি না। কিন্তু যেই মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটি এবং বিশেষ করে নারীদের উপর আক্রমণ হওয়ার পর এই ছবিগুলি সারা ইন্টারনেটে ছড়াই গেছে, মানুষজন দেখছে। তো এই সময় একটা ইউনিক সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে, যে সময় একটা বাংলাদেশের নেতৃত্ব দানকারী মধ্যবিত্ত এবং তার বাইরের পেরিফেরির লোকজন, সেন্টারের বাইরের লোকজন, তারা এক হওয়ার সুযোগ পেয়েছে বিভিন্ন কারণে, নিপীড়নের কারণে এবং তার প্রতিরোধের ভাষায়। সব দুই পক্ষ হয়েছিল। এখন ওই পরিস্থিতিটা নাই। তো এখন সবাই তার নিজস্ব শ্রেণীগত, সাংস্কৃতিক সব চরিত্র সমেত, ফারাক সমেত আবার সে এখন বিদ্যমান। মুক্তিযুদ্ধ আমরা এটা দেখেছি, প্রচন্ড বাস্তবতা, বিভিন্ন পক্ষ বিপক্ষ একদম গ্যালভানাইজড হয়ে গলে এক হয়ে গিয়েছিল। ৭১ শেষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে চলে আসলেন, সবকিছু ওনার, কেউ আর এইটাতে অবদান রাখতে পারে নাই। আপনি ওই সময়কার মানুষের ইতিহাসগুলি পড়ে দেখেন, ডায়েরিগুলি পড়ে দেখেন, দেখতে পাবেন সবাই আমি যে যুদ্ধ করেছি এটার কোনো মূল্য নাই একজনের ইসেতে। মুক্তিযুদ্ধর আগে মানুষকে সংগঠিত করার যে অবদান, এটাকে অস্বীকার করতে পারবে না শেখ মুজিবুর রহমানের কাছ থেকে, কিন্তু পরে যা হয়েছে খেয়াল করতে হবে। আমাদের এখন খেয়াল রাখতে হবে এই সেম পরিস্থিতি যাতে আবার তৈরি না হয়। এইখানে বিভিন্ন বর্গের মানুষের, আবু সাঈদের অবদান থেকে শুরু করে মুগ্ধদের অবদান থেকে শুরু প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন মানুষের ছিল, সবাই ওই আকাঙ্ক্ষাটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু তারা উপস্থিত ছিল এবং তারা সমর্থনটা পেয়েছে, তাদেরও দায়িত্ব এখন এই বিভিন্ন বর্গের মানুষকে, আন্দোলন সংগ্রামগুলিকে চিহ্নিত করে যতভাবে সম্ভব প্রত্যেকের ভিতরে এক ধরনের একটা কোহেশন তৈরি করা, এই জিনিসগুলো আবিষ্কার করতে হবে, করতেই করতে হবে। এগুলি আমাদের জন্য কেউ গাইড বুক লেখা নাই, ক্রিয়েটিভ হইতে হবে সৃষ্টিশীল দিক থেকেই। এটা তো পরিষ্কার যে মুক্তিযুদ্ধের সাথে এটা কোনো লড়াই নাই, বরং আমরা তো বলতে চাচ্ছি যেটা মুক্তিযুদ্ধের কন্টিনিউয়েশন। আর স্বাধীনতা আমি কেন বলবো না, এটা তো কোনো দার্শনিক কথা না। আমি স্বাধীন হয়েছি, ফিল করতে পারছি যে আমি স্বাধীন, আমি বলেছি স্বাধীন। তুই বেটাকে আমার শেখানো স্বাধীন কোন জায়গায় আমি বলবো? আমার সময়ের বাস্তবতায় তো এটা আমি স্বাধীন রে ভাই। আমি তো পারতেছিলাম না এইভাবে কথা বলতে, এইভাবে চলতে, এখন পারছি। হয়তো আমি যতটুকু চাচ্ছি ওইভাবে হচ্ছে না, আমার লক্ষ্য সর্বোচ্চ শিখরে পৌঁছানোর, ওইটা নির্ভর করে আমরা কিভাবে করছি, কিন্তু এটা তো স্বাধীন, কেউ অস্বীকার করতেছে না। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তো আমরা ভুলেই গেছি, ওটা যদি মনে থাকতো তাহলে তো এই এই ক্রাইসিসটা হইতো না। ৭১কে ব্রিটিশ বিরোধী আন্দোলন মুছাই দিচ্ছে, উল্টা ৭১ বিক্রি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ভুলাই দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ভুলাই দিছে। ৪৭ যে দেশ স্বাধীন হয়েছিল এটা বলতে পারবেন? কথা একটু ভাবেন যে ৪৭ যে দেশ স্বাধীন হয়েছিল এটা তো ভুলে গেছি। প্রত্যেকটার কন্টিনিউয়েশন থাকে। আমি পাকিস্তান চেয়েছিলাম, ওইভাবে যেভাবে আমি চাইছিলাম ওটা হয় না, এই জন্য স্বাধীন করছি। আওয়ামী লীগের উপর ১৯৯৬ সালে মানুষ ভরসা রাখছিল, ২০১৪ আওয়ামী লীগ এটা তো না, এই জন্য আমি স্বাধীন করছি। এটা কোনো ধর্মীয় বিষয় আবরণ না, জন্মগত ভাবে ওই রকম আবরণ না, এটা মানুষের বিকাশ হওয়ার পরিসরের ব্যাপার, তার রাজনৈতিক অধিকারের ব্যাপার। এখন ইন্টারনেট আছে, বিভিন্ন জায়গায় আমরা যুক্ত, আমরা জানি মানুষের অধিকার কি, সবাই জানে। তার শিক্ষা থাকুক আর না থাকুক ওইভাবে রাজনৈতিক শিক্ষা, সে আন্দাজ করতে পারে, সে ইঙ্গিত পায়। এভাবে তো বললে চলবে না। ধন্যবাদ দেবাশিস। সুহান, তোমার গ্রাফিতেও প্রশ্ন করেতে বঙ্গবন্ধু এবং প্রতীকী ভাবে তার হাতের তর্জনী বারবার এসেছে, যেন অনেকটা পাতিঘরের মতো। কিন্তু এখনকার প্রজন্মের কাছে আওয়ামী শাসন আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেই প্রবল রাজনীতিটা ছিল, তাকে সামনে রেখে এইসব কিছু মিলিয়ে তুমি যদি একটু বলতে। আচ্ছা, এটা হচ্ছে একটা ভালো উদাহরণ, নিজের কাছ থেকে না বলে যদি আরেকজনের কাছে দিয়ে বলে একটু সহজ উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন আমাদের হান্নান ভাই, ওনার যে র‍্যাপ গানটা আওয়াজ ওঠা, দেখবেন আওয়াজ ওঠা গানটা শুরু হয় এটা দিয়ে
যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আর গানটা শেষ হয় এইভাবে যে বীর বাংলাদেশ অস্ত্র ধরো। মাঝে হচ্ছে যে রাস্তায় এত রক্ত কেন, আওয়াজ ওঠা বাংলাদেশ, রাস্তায় গুলি করলো কারা, আওয়াজ ওঠা বাংলাদেশ। এখন এই যে হানান ভাই একজন শিল্পী, উনি এখন এই গানের শুরুতে কেন 7ই মার্চের ভাষণটা ব্যবহার করলেন? এটা কি শুধুমাত্র তার একটা কি বলবো রাজনৈতিক টুল? এখন আমি মনে করি যদি এইটা বলি তাহলে এটা তার শিল্পী সত্তার প্রতি একটা অবিচার করা হবে। তিনি নিশ্চয়ই মনে এটা বিশ্বাস করছেন যে এই 7ই মার্চের ভাষণ তার একটা শেয়ার্ড হেরিটেজ, তার সামষ্টিক স্মৃতির অংশ। উনি যদি এটা যদি উনি আরোপ করে বসাইতেন, তার এই গান আমাদেরকে স্পর্শ করতো না। এটা তার নিজের শিল্পী সত্তার প্রকৃত একটা অংশ দিয়ে ওটা বসানো বলেই গানটা আমাদেরকে স্পর্শ করছে। এটা বানানো হলে আমাদেরকে এটা স্পর্শ করতো না। And এই শেয়ার্ড হেরিটেজের আমি মনে করি যে বঙ্গবন্ধুর ওই ভাষণ ওটা একটা শেয়ার্ড হেরিটেজের অংশ। বঙ্গবন্ধুর প্রি-71 কর্মকাণ্ড অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে যেমন এটা দেবাশিস ভাইয়া বললেন। কিন্তু এখন আমি এটা আমার উপন্যাসে যতই থাকুক, আমার উপন্যাস এইভাবেই আছে। আমি এই জন্যই উদাহরণটা দিলাম, প্রশ্নটা ওইভাবে করেছেন। এই যে হানান ভাইয়ের গানেও ওইভাবে এসছে। কিন্তু আমি অনেক তরুণ প্রজন্মের সাথে কথা বলে দেখেছি, তারা এই ব্যাপারটা তারা এটা আর বিশ্বাস করে না। এই ব্যাপারটা তারা কেন বিশ্বাস করে না? এখন ইতিহাসের প্রতি তাদের এই একটা বিমুখ ভাব কেন তৈরি হলো, দূরত্বটা কেন তৈরি হলো? একটা হচ্ছে যে যখন তারা দেখছে যে তাদেরকে কেউ হেলমেট পরে পিটাচ্ছে, কিন্তু সে আবার এই ভাষণ বাজাচ্ছে যে সে বলছে যে এই আর মানুষের ন্যায্য দাবিকে দাবায় রাখতে পারবা না, কিন্তু ওই ভাষণটা ছেড়ে এসে তুমি হেলমেট দিয়ে রাস্তায় নিরীহ লোকজনকে পেটাচ্ছ। এইটা একটা প্রজন্ম এটা বিশ্বাস করবে না, কারণ তারা রাস্তায় এটা মার খেয়েছে। তারা রাস্তায় মানে আক্ষরিক অর্থেই তারা রক্ত দিয়েছে। তাদের কাছে এটা এখন একটা কথা হয়ে গেছে। মানে এটা একটা মানে খেলনা কথা, যেটাকে আপনি কেবলমাত্র ব্যবহার করেন, এটাকে আপনি বিশ্বাস করেন না। এখন এই যে এই মানে এরকম দামি একটা আমি কবিতা মানে একটু আবেগ আক্রান্ত করে এটা তুমি কবিতার মতো বলতে পারি। এই যে একটা কবিতার মতো লাইন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এইটাকে যে আপনি এরকম খেলো করে ফেললেন এবং এইটাকে যে আপনি আপনার নির্যাতনের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করলেন, এই দায়টা তো আওয়ামী লীগের একদম টপ মানে পুরো মাথাদের। এটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই যে একটা পুরো প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ভিলেন হয়ে গেলেন, এটার দায় আওয়ামী লীগকে নিতেই হবে। এইটার মানে কোনো ছেলে যদি ওটা অনুভব না করে, আপনি 15 বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, আপনি এত প্রচার করলেন, তারপরেও কেউ যদি এটা বোধ করে যে শেখ মুজিব মানে উনি মুক্তির মানুষ নন, উনি আমাদের অপ্রেস করার একটা প্রতীক, এটার দায়িত্ব কর্তৃপক্ষের। এবং দ্বিতীয় মানে এটা হচ্ছে আমার একটা মানে ১ম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে একজন রাজনীতিবিদ মানে উনি একটা বহুমাত্রিক চরিত্র। বিশেষ করে শেখ মুজিবুর রহমান তার পাকিস্তান পিরিয়ডে এক ফেজ, 1963 থেকে 1971 পর্যন্ত তার একটা দশা বা ফেজ, 71 যুদ্ধের সময় তার একটা ফেজ, 72 থেকে 75 আরেকটা ফেজ। তার রাজনৈতিক জীবন তো বিপুল এবং এটার প্রত্যেকটা অংশ নিয়ে আলাদা করে কথাবার্তা বলা যায়। কিন্তু আমি গত 15 বছর ধরে যে বয়ানটা তৈরি করেছে, ওনার মতো একজন বহুমাত্রিক রাজনীতিবিদের বিচার করা হচ্ছে শুধুমাত্র একভাবে। তার শুধু একটাই প্রতিমূর্তি, তার অন্য কোনো জায়গায় কোনো খামতি নেই। তার প্রশাসক বা রাষ্ট্রনেতা হিসেবে তার কোনো নীতির যে কোনো ধরনের সমালোচনা এটা করা যেত না। যেমন ধরেন আমাদের ঠিক পাশের দেশে এই যে মজার একটা সিনেমা, আমার খুবই পছন্দের একটা পলিটিক্যাল সিনেমা, লাগে রাহু মুন্না ভাই। এখন এই যে এই সিনেমাতে আপনি গান্ধীকে যেভাবে দেখিয়েছেন, যে এখানে গান্ধীর রাজনৈতিক চরিত্র ঠিক আছে, কিন্তু এখানে গান্ধীকে আপনি ভালোবাসতে পারেন, গান্ধী মানুষ। কিন্তু আপনি তো আমাদের এখানে তো মুজিবকে ভালোবাসার ভাষা হয়ে উঠেছিল পার্টি নির্ধারিত। পার্টি যেভাবে বললো আপনাকে সেভাবে মুজিবকে ভালোবাসতে হবে, আপনি অন্য কোনোভাবে মুজিবকে ভালোবাসতেই পারবেন না। এখন এই যে পুরো তাকে একটা বাক্সবন্দি করে ফেলা, এই পুরো প্রক্রিয়াটা গত 15 বছর আসলে কাজ করেছে। তাকে মজলুম থেকে তাকে করে তোলা হয়েছে যে জালিমের পোস্টার বয়। এবং একটা বিশাল অংশের বিশাল প্রজন্মের অনেক তরুণ তারা এই জিনিসটাই বিশ্বাস করে যে তিনি হচ্ছেন জালিমের পোস্টার বয়। এখন এই যে ইতিহাসের বুকে তাকে ঠিকমতো বিচার করা হলো না এবং তাকে বিশ্রী সব অপারেশনের টুল হিসেবে ব্যবহার করলেন, এটার দায়টা আমি একমাত্র আওয়ামী লীগের দেখি। এটা আমার উপন্যাসে বা হান্নান ভাই এরিয়াতে যেভাবেই আসুক, আমাদেরকে যেভাবেই আলোড়িত করুক, এটা সত্যি যে একটা বড় অংশের কাছে তিনি যথেষ্ট পরিমাণে প্রতিনায়কের জায়গায় চলে গেছেন। তাকে অনেকেই
ওন করে না। এটা খুব দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে। ধন্যবাদ সুহান। আমি গ্রাফিতিগুলোকে আসলে ২ ভাগে ভাগ করেছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে গ্রাফিতিগুলো দেখে এসেছি সেগুলো ৫ই আগস্টের আগ পর্যন্ত মূলত। হয়তো কিছু ঢুকেছে ৫ই আগস্টের পরের, খুবই কম। এখন আমরা কয়েকটা দেখব ৫ আগস্টের পরের মূলত এগুলো। যেগুলো একটু বর্ণিল যেই গ্রাফিতিতে সেজেছিল সারা দেশ। চলেন আমরা একটুখানি দেখে নিই। কোন ধর্ম আর দেশ মিলাইতে যাও না, পরে ফুলের নাম কি দিবা? ফাতেমা চূড়া। টিএসসিতে। আবু সাঈদের বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছে গুলিকর। এটা আন্দোলনের গানের একটা লাইন। মামা তোমাগরে সালাম। এটা হচ্ছে ছাত্রলীগের হেলমেট বাহিনীর হাতে আহত হওয়া ছাত্রীদের ছবি। এটা মুগ্ধর, বুঝতেই পারছেন, পানি লাগবে পানি। এটা মারাত্মক। খেটে বড় হও, চেটে নয়। ছাত্র হত্যার বিচার চাই, গণ অভ্যুত্থান ২০২৪। এখন দরকার জনগণের সরকার, টিএসসিতে। বিকল্প কে? তুমি, আমি, আমরা। এটা খুবই একটা মারাত্মক গ্রাফিতি স্থির চিত্র আমি বলবো। ধর্ম যার যার, দেশ সবার, লিখছে মাদ্রাসা পড়ুয়া ছাত্র। নাটক কম করো প্রিয়, শি হ্যাজ মেড আস ফ্লাই হায়ার। স্বাধীনতা সূর্যোদয়, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬শে জুলাই। সংস্কার। স্বজন হারানোর ব্যথা আমিও বুঝি মা। সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি সবার। এটা দেবাশিসের করা পোস্টারেরই গ্রাফিতি ভার্সন, বান্দরবান বালিকা বিদ্যালয়ের দেয়ালে। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। উই আর ওয়ান, বৈষম্য ছাড়ি দেশ গড়ি। খুনি হাসিনা গণশত্রু, বনানীতে। জুলাই ক্যালেন্ডার, ঢাকার বেইলি রোডের কিংবা ধানমন্ডি। দূর হ, কি কি দূর করতে চায়? বৈষম্য, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, সহিংসতা, দলীয়করণ, চাটুকারিতা, জঙ্গিবাদ, অরাজকতা। তো ভাষা নিরুক্তি। পিন্ডির গোলামি জিনজির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মানি না, মানব না। রক্ত দিয়ে অর্জিত বাংলা, কারারই লৌহ কপাট। আমরাই কল্পনা চাকমা, পার্বত্য চট্টগ্রামে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ি, এটা পার্বত্য চট্টগ্রামে। হাসিনা পালায় না। চমৎকার একজন জাতীয় পতাকা বিক্রেতা, তিনি সামনে দিয়ে যাচ্ছেন, আঁকাটার সামনে দিয়ে। ক্যালিগ্রাফি। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, ব্রাহ্মণবাড়িয়ার। জুলাই গণহত্যা, এটাও দেবাশিসের কাজ। ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা, লং মার্চ টু ঢাকা, চট্টগ্রামের। এটা মানিকগঞ্জের একটা ক্যালিগ্রাফি, মানিকগঞ্জের দেয়ালে আঁকা। এইটা আমাকে খুব আবেগতাড়িত করে তোলে। বারবার এদেশের বুকে 18 আসুক নেমে, সিলেটের দেয়ালে। আমি বিকল্প, চাটখিল ৫গাঁও বিদ্যালয়ের ছেলেমেয়েরা এঁকেছে। একজন ভিআইপির জন্য পৃথিবী থেমে থাকতে পারে না, ব্রাহ্মণবাড়িয়া। গাজীপুরের ছেলেমেয়েরা এঁকেছে। ফর রেভলিউশন কল জেন জেড, এটা একটা ওই সময়ের ক্যালিগ্রাফি। ক্ষুদ্র নয়, উপজাতি নয়, আদিবাসী বলি, পার্বত্য চট্টগ্রামের। পুলিশ মুখ চেপে ধরা, হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শিশুর মৃত্যু। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। এটা খানপুর, নারায়ণগঞ্জের দেয়ালে। এটাও কিন্তু বাংলা ক্যালিগ্রাফি, আওয়াজুডা। ভুইগড় পাগলায়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, চাঁদগাঁও চট্টগ্রামে। ৩৬শে জুলাই, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, মিরপুর 10-এ।
ফ্রম প্যালেস্টাইন টু ঢাকা, লং লিভ ইন্তিফাদা। নৌকার ধানের শীষ, 2 সাপে 1 বিষ। দেশ এক, তবে বৈষম্য কেন, মানবিক রাষ্ট্র চাই, রাঙামাটিতে। ধর্ম যার যার, দেশ সবার, সিলেটে। মাগো ভাবনা কেন, তেজগাঁ ফায়ার স্টেশনের কাছে। ছাত্র জনতা জুলাই বিপ্লব, পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এটা নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। অগ্নি স্নানে সূচি হোক ধরা, ধানমন্ডি আবাহনীতে। রক্তাক্ত স্বাধীনতা, মোহাম্মদী হাউজিং সোসাইটিতে, মোহাম্মদপুরে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, শেরপুরে শিক্ষার্থীদের আঁকা। শেরপুরে শিক্ষার্থীদের কয়েকটি আমি এখানে পরপর দেখাচ্ছি, আমার কাছে খুব ভালো লেগেছিল। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, প্রাণ খুলে বাঁচুন, দেশকে ভালোবেসে আগলে রেখো। এই কয়েকটা শেরপুরের ছেলেমেয়েরা এঁকেছে। সব শেষটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, সহিষ্ণু সহাবস্থান। তো 5ই আগস্টের পরে যে ছেলেমেয়েরা আঁকতে থাকলো, আমি একটু তোমার কাছ থেকে দেবাশিস শুনবো। 5 আগস্টের আগে ওটা গ্রাফিতির চরমতম প্রকাশ। শুধু গ্রাফিতি দিয়ে জিনিসটাকে তো বোঝা যাবে না, মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে, প্রতিরোধের জায়গা থেকে সে ওই কাজগুলি করেছে 5 আগস্টের আগে। 5 আগস্টের পরে সে এতদিন ধরে যেহেতু চুপ হয়েছিল, কথা বলতে পারছিল না, এবং সুযোগ পেয়েছে, সে বিজয়ী শক্তি, সে তার আকাঙ্ক্ষাগুলি দাখিল করতে চায় জনপরিসরে, সেই আকাঙ্ক্ষা থেকে সে কাজগুলি করেছে, সে লিপিবদ্ধ করে রেখেছে। আমরা এইভাবে জিনিসটাকে দেখতে পারি। ধন্যবাদ। এবং ওরা যখন আঁকছিল যে বডি ল্যাঙ্গুয়েজটা, তখনকার বিভিন্ন ভিডিওতে যেমনটা দেখেছি, যে মানে ভেতর থেকে যা আসছে তাই আঁকছে, কোনো যেন পরিকল্পিত স্ক্রিপ্ট না, কিন্তু না, সেই রকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে চাই আপু, সেটা হচ্ছে গিয়ে এইখানে আঁকাগুলি শুধু যে স্ক্রিপ্টেড না এরকমও না, প্রতিদিন আমরা দেখেছি বিভিন্ন ঘটনা ঘটছিল। 16ই জুলাই থেকে 5 আগস্ট এই সময় পর্যন্ত ঘটনাবহুল দিন। প্রতিদিন নতুন ঘটনা ঘটে, নতুন প্রপাগান্ডা আসে, নতুন কথা আসে, ওগুলিকে ডিল করতে হয়েছে দেয়ালে লিখে লিখে। 5 আগস্টের পরেও প্রতিদিন এমন দিন যায় নাই যে একটা সংকট জনগোষ্ঠীর সামনে হাজির হয় নাই, বিভিন্নভাবে। তো ওগুলো মোকাবেলা করতে হয়েছে বিভিন্নভাবে। হয়তো সব ছবিগুলি আমরা আজকে এখানে দেখিনি, কিছু কিছু দেখেছি। হয়তো যদি কিছু মানুষ যাদের এই আগ্রহ এবং অভিজ্ঞতা আছে, তারা হয়তো, আমি জানি কিছু মানুষ চেষ্টা করছেন, তারা যদি গ্রাফিতির থেকে নিয়ে এসে প্রতিদিনকার ঘটনা এবং তার রিয়াকশন, এইভাবে বিভিন্নভাবে জিনিসটা থিওরাইজেশন করা যায়, তত্ত্বায়ন করা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানো যায়, পরে যদি এটা আমরা আবার সমাজে ছড়িয়ে দিতে পারি, খুব কাজের কাজ হবে। আচ্ছা, একটু ছোট্ট করে তোমাদের কাছ থেকে শুনে নিই যে প্রাসঙ্গিক হয়ে ওঠা, যেটা গ্রাফিতেও প্রশ্ন করে, প্রাসঙ্গিক হয়ে উঠলো, কিন্তু ঠিক একইভাবে আবার দেখা যায় যে শিল্পী, লেখক, সাহিত্যিকদের একটা বড় অংশ অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলতে। সুহান বলবে। এটা ব্যাপারটা একদিক দিয়ে ঠিক যে আমরা দেখেছি যে একটা বড় অংশের প্রবীণ, যারা সাহিত্য জগতে যারা প্রবীণ, তারা হচ্ছে যুগের ভাষাটা ধরতে পারেননি। যেমন আমার খুবই প্রিয় একজন লেখক মোহাম্মদ জাফর ইকবাল, উনি পর্যন্ত আন্দোলনের ঠিক মাঝখানে এসে উনি খুবই বেফাস ধরনের এবং খুবই, মানে আমি কোনো বিশেষণ প্রয়োগ করতে চাচ্ছি না, আমি ওই তিনি যে ধরনের কথাটা বলেছেন, আমি তীব্রভাবে হতাশ। এবং এই ধরনের তো একটা বড় গোষ্ঠী আছে। আমি যদি মোহাম্মদ জাফর ইকবালকে একটা উদাহরণ ধরি, অনেক গোষ্ঠী, মানে একটা বর্গকে আমরা চিহ্নিত করতে পারবো যারা আন্দোলনে এমন পক্ষ নিয়েছিলেন বা নীরবতা অবলম্বন করেছিলেন যেটা ঠিক গণমানুষের কথা বলে না। এখন নীরবতা অবলম্বন করা অনেকের ঠিক আছে, অনেকের ধর্ম, কিন্তু অনেকে আবার এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে গণমানুষের যে আকাঙ্ক্ষা, তারা সেটার বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতার পক্ষে থেকেছেন। স্বাভাবিকভাবে যেটা আপনি বলেন, একটা শব্দ প্রয়োগ করেছেন যে অপ্রাসঙ্গিক, তারা বিদ্যমান সময়ে অপ্রাসঙ্গিক। যেমন বিনয়ের সাথে বলছি যে আপনি যেমন বললেন যে গ্রাফিকে প্রশ্ন করে এখন প্রাসঙ্গিক, তারা এই মুহূর্তে অপ্রাসঙ্গিক।
এটা সত্যি কথা। কিন্তু এইটা আবার আমি যদি ইতিহাসের প্যাটার্ন লক্ষ্য করি, আমি যদি ইতিহাসের ধারাবদল লক্ষ্য করি, একজন শিল্পী তিনি যদি আসলে তার কাজের আয়তন আর তার কাজের প্রভাব, এটা যদি আসলে প্রভাবশালী হয়, তাহলে তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনায় তিনি হয়তো কম চর্চিত হন, তার দিকে মানুষ হয়তো কম যায়। কিন্তু তার কাজকে তো আসলে পুরোপুরি মুছে দেয়া যায় না। মানে তিনি কোথাও না কোথাও থাকেন। আমরা যে মিটু আন্দোলনের পরে যেমন কেভিন স্পেসি, তারপরে রোমান পলানস্কি, এরপরে তারা হলিউডের কাজ পাচ্ছে না। তারা এই আমাদের এই আলোচনার ভাষায় তারা অপ্রাসঙ্গিক হয়ে আছে। কিন্তু এটাও তো সত্য যে হলিউডের সিনেমা নিয়ে যদি কেউ কথা বলতে যায় বা বিচার বিশ্লেষণ করে দেখে, তাদের তো রোমান পলানস্কিকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। তো এরকম হয়তো আমরা কোনো নাম বলবো না। এরকম কিছু, কিছু একটা নাম আছে যেগুলোর নাম এই মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারা যদি গণমানুষের আকাঙ্ক্ষাকে নতুন করে বুঝতে না পারেন, লেখক হিসাবে, শিল্পী হিসাবে আমার মনে হয় না তাদের আর পুনরুত্থানের সুযোগ আছে। তবে তাদের কাজ তো আছেই। শিল্পী যেন শেষ পর্যন্ত তার কাজই কথা বলে আরকি। এটুকুই। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের শিরোনামটা ছিল যে গ্রাফিতি ও অন্যান্য। রাজনৈতিক কার্টুনেরও ফিরে আসা ছিল এবারের গণ অভ্যুত্থানে। দু একটা লাইনে যদি দেবাশিস একটু বলতে। একটা ব্যাপার হচ্ছে, আমরা পুরো ঘটনাটাকে গণ অভ্যুত্থান বলতে পারছি কারণ বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, জাতির, যতভাবে পারা যায় বিভিন্ন পার্থক্য সমেত মানুষজন এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছেন, প্রাণ দিয়েছেন, প্রাণ দেওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এই জন্য তো বলতে পারছি। দেখা গেছে অনেক মানুষ এতদিন কোথায় ছিলেন, এরকম একটা প্রশ্ন থাকে না? আমরা খেয়াল করে দেখব, এত খুন, এত নিপীড়ন চোখের সামনে দেখতে পেয়ে অনেকের সামনে বাস্তবতা অনেক দূর পর্যন্ত পরিষ্কার হয়ে যায়। থাকে না প্রচন্ড বাস্তবতা, মানুষের কোত্থেকে এটা হয় আমরা জানি না, তার সামনে দৃষ্টি পরিচ্ছন্ন হওয়া শুরু করে। অনেকে বুঝেছেন, প্রচুর আর্টিস্ট ছবি এঁকেছেন। যেহেতু গণ অভ্যুত্থান চলমান ছিল, অনেক আর্টিস্টের পক্ষে আর্টিস্টিক মিডিয়াম এবং ফর্মের সীমাবদ্ধতা যে থাকে, যেরকম চাইলেই একটা উপন্যাস লিখে তো ওই সময় প্রকাশ করে দেওয়া যায় না বা একটা সিনেমা করে দেওয়া যায় না। যেই ফর্মগুলি ওই রকম তাৎক্ষণিক উপায়ে বিলি বন্টন করা যেত, করেছেন আর্টিস্টরা। আমরা প্রচুর আর্টিস্টকে দেখেছি কাজ করেছেন, হয়তো তারা তরুণ বয়স। সবাইকে দরকার নাই তো সব সময় তার নিজস্ব চরিত্র তৈরি করে নেয়, এবারও নিয়েছে। আপনি তো অস্বীকার করতে পারবেন না তাদেরকে, তারাই করেছেন। তো আমরা নতুন একদম সময় নতুন ভাষা হয়েছে কি হয় না, ওইটা নান্দনিক প্রশ্নের জায়গা, শিল্পের প্রশ্নের জায়গা। আমরা যখন ফুরসত পাবো, যদি আমরা পাই অন্যান্য কাজে মারামারি থেকে নিজেদের বিরত রাখতে পারি, তাহলে হয়তো আমরা ওইটার আঙ্গিক বিষয়গুলি, কনশাস আনকনশাস দিকগুলি খুঁজে দেখতে পারবো, চিহ্নায়ন করতে পারবো। ধন্যবাদ দেবাশিস। কয়েকটা এবারকার খুব আলোচিত কার্টুন যেগুলো ছিল, দু চারটা আমরা দেখে নিই। এটা আরিফ ইকবালের করা, আহসান হাবিবের, রাকিব হাসান অপুর, এটা মাহতাব রশিদের, আশ আল জুবাহ, মেহরাব সিদ্দিক সাবিত, মারলু কেন, এটা আনিসুর সিনহার আঁকা। এটা আমি একটা অন্য কারণে এনেছি, এটা একটা ঐতিহাসিক গুরুত্ব। এটা কৌশিক পশ্চিমবঙ্গের একজন, তার আঁকা স্কেচটি কিন্তু সম্ভবত প্রথম, এবং এটি খুব বহুল ভাবে ব্যবহার হয় পুরো আন্দোলনের সময়কালে। অধরা পতত্রী, ফারজাদ দিহানের আঁকা। ইন্টারেস্টিং, হঠাৎ মনে পড়লো, ফিলিস্তিনে একটা হ্যান্ডিক্যাপ্ট মানুষ, যার পা নেই, সে হুইল চেয়ারে থাকা অবস্থায় সেই নিপীড়ক বাহিনীর সাথে একটা গুলতি নিয়ে সে লড়াইয়ে গিয়েছিল এবং পরে মারা যায় ওই যুবকটা। তো ওর যে শারীরিক ভঙ্গি, এটার জ্ঞানে বা অজ্ঞানে ওই শারীরিক ভঙ্গি এখানে কিন্তু অনুদিত হয়েছে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। পৃথিবীর অন্য কোনায় অন্য একটা মানুষের অস্তিত্বের তীব্রতম সংকটের যে ছবি, এইখানে কিন্তু আবার বাংলাদেশে তা অনুদিত হয়েছে। একদম। আকিফা হক প্রিমার আঁকা, এটা আরহাম হাবিবের, ইদরাক সারার রেজার আঁকা, মেহরাব সিদ্দিক সাবিতের আঁকা,
রাইদ হোসেনের আঁকা, হাসান মাহমুদ সানির আঁকা, আজরিন ইসলামের আঁকা, ডেরিল অদ্রি রায়। এটা হচ্ছে 5ই আগস্ট সকালে, বাংলাদেশ সময় সকাল, আমি 2-3 দিন ঘুমাই নাই। তো ওই সময় 5ই আগস্ট সকাল চলছে, আমরা ততদিনে জানি যে আগের রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মেয়েরা তারা প্রচার চালাচ্ছিল যে একদিন পরে না আজকেই গণভবন ঘেরাও করো। এটা একটু খেয়াল করতে হবে আমাদের কিভাবে জিনিসটা অগ্রসর হয়েছিল। আমার মনে পড়ে ওই মুহূর্তে আমরা কেউ জানি না যে সফল হবে কি হবে না, কল্পনাতেও নাই, আকাঙ্ক্ষায় তো মানে ছিল কিছুটা, কিন্তু আমরা তো জানতাম না যে এইভাবে হবে জিনিসগুলি। এই ঠিক ওই সকালেই ছবিটা আমি দেখি এবং এই ছবিটা তখন আরো বহু মানুষ দেখতে পায়। আমাদের একটু খেয়াল করা দরকার এখানে যে তীব্রতা এবং মানুষের ছুটে চলার যে আকাঙ্ক্ষাটা, এটা সবচেয়ে মানে মোক্ষমভাবে এখানে গ্রেফতার করা হয়েছে। আমাদের উচিত এই সময় ওই সময় যেই আর্টিস্টরা যে কাজগুলি করেছেন এগুলিকে শনাক্ত করা, চিহ্নায়ন করা এবং আলোচনা করা। এখন এই আর্টিস্ট জি। যিনি করেছেন এইভাবে কল্পনা করেন কি করেন না, ওই অনুভূতি রাখেন কি রাখেন না, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এই অর্থে যে সেই মুহূর্তে সে কি ধারণা করেছিল এগুলিকে আমাদের নতুন করে পুনর্মঞ্চায়ন করতে হবে। কারণ গণঅভ্যুত্থানের পরিস্থিতি নাই, কিন্তু আকাঙ্ক্ষাগুলি রয়ে গেছে এবং অনেক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই, ভবিষ্যতে হবে। ওই আকাঙ্ক্ষাগুলো জারি রাখতে হবে। আমার আর্জি থাকবে বাংলাদেশি কালচারাল ইন্ডাস্ট্রির বিভিন্ন পক্ষে বিপক্ষে যারা থাকেন এগুলি নিয়ে কাজ করতে পারেন, এগুলি নিয়ে প্রচার প্রসারের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমাদের আকাঙ্ক্ষাগুলি পরিচ্ছন্ন হবে এবং জারি থাকবে। ধন্যবাদ দেবাশিস। আপন রশিদের, অ্যাডন নবীর, সবচেয়ে শেষে যে দুটো এই মেহেদি হক কিন্তু আসলে 2018 আন্দোলনের সময় কোটা সংস্কারের সময় নিরাপদ সড়ক সবসময় উনি এঁকেছেন। এইটা একটা মেহেদি হকের কার্টুন, আর এটা তো বোধহয় মানে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক কার্টুন আমি বলবো আন্দোলনের। আচ্ছা, এটা আমি সরিয়ে ফেলি। আজকের পরিসরে আমরা তো সবকিছু নিয়ে কথা বলতে পারবো না, র্যাপের কথাও আলোচনার মধ্যে চলে এসেছে। আর র্যাপের ব্যাপারে কি দু একটা লাইন যোগ করবে? র‍্যাপ গান শুনতে কমই শুনি, কিন্তু আন্দোলনের সময় গানগুলো তো শুনেছি। এবং আমার মনে আছে যে মেহেদী হক ভাই যা কার্টুন আমরা দেখলাম, উনি 5ই আগস্ট থেকে কিছুদিন পরে মনে হয় একটা প্রদর্শনী করেছিলেন রিকে। সেখানে কার্টুন, এই যতগুলো কার্টুন দেখেছেন তার একটা বড় অংশ সেখানে ছিল এবং সেখানে অনবরত টানা কিছু র‍্যাপ গান বাজানো হয়েছিল। আমার সবগুলা গান এখন মনেও নাই। কিন্তু মানে ওই যে এই ধরনের ছবিগুলো এবং ব্যাকগ্রাউন্ডে পটভূমিতে এই যে র‍্যাপ গানগুলো বাজছে, সেই গানগুলোর যে কথা, সেই গানগুলোর যে ধরন, এটা আবেগ কিন্তু আপনি সবসময় শনাক্ত করতে পারবেন। আপনি যদি ভাষাও না বুঝেন, আমার যদি গানটা যদি চৈনিক ভাষায়ও হতো, ওই আবেগটা এটা ধরা যায়। এটা শ্রোতা সে তার নিজের মধ্যে ধরতে পারে। তো আমার মনে হয় যে এখানে যদিও কোনো র‍্যাপার উপস্থিত নাই, কিন্তু তাদের কথাও আসলে বলা উচিত। ফটোগ্রাফারদের কথাও বলা উচিত। মানে যারা পুরো ওই জুলাইয়ের সময়টায়, জুলাই আগস্টের সময়টায় সব মিলে মানে নানা বর্গের মানুষ একসাথে মিলিত আসলে একটা জিনিস চেয়েছে। যে কারণে আন্দোলনটা সফল হয়েছে। তাদের কথা আমাদের স্মরণ করা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে র‍্যাপ ওই অর্থে আমার একটা ব্যক্তিগত আগ্রহের জায়গা, ফর্ম হিসেবেও, এবং পাঠশালা ভবিষ্যতে কাজ করবে হয়তো, যে ৭১ থেকে কিংবা তারও আগে থেকে যে সাংগীতিক যে বিবর্তন, যে যাত্রা, সেখানে কোথায় এসে র‍্যাপটা ঠেকলো। আর এবারে কিন্তু ৩৭টার মতো সম্ভবত গান তৈরি হয়েছে। সব মিলিয়ে এর মধ্যে ৩১টাই র‍্যাপ। আমি ৩১টা শুনেছি মানে পাঠ করেছি, চেষ্টা করেছি, সেসব নিয়ে অন্য পরিসরে কথা বলা যাবে। এবার একদমই প্রায় শেষ দিকে চলে আসছি। আমি ২-৩টা ছবি দেখাই। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, সব স্বাভাবিক, মায়েরা তো ফেলছি এখন কি করবা, হুকুমের আসামি, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, রক্তাক্ত জুলাই, জুলাই গণহত্যা, অগ্নিঝরা বর্ষা, ২৪-এর জনযুদ্ধ, বিচার, গণ অভ্যুত্থান, পিপলস আপরাইজিং ইন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার লাগবে। এখন বাংলাদেশের অনেক
ছেলেদের এরকম অবস্থা। শহীদ মামারা, তনু থেকে মৌমিতা, ঢাকা থেকে কলকাতা। আমি মনে করি সবাই জানেন, তারপর আমি একটুখানি বলছি এই কাজগুলো দেবাশিসের, আমাদের আজকের সম্মানিত আলোচক অতিথি। দেবাশিসের এই কাজগুলোতে আজকে আমি আর খুব বিস্তারিত আলাপে যাব না, শুধু এইটুকু বলি যে ফর্ম হিসেবে পোস্টারের অনেক কিছুতে তেমন দায় নেই, যেমন নতুন নতুন কল্পনা হাজির করা বা গুরুতর মুহূর্তে প্রতিরোধী শরীরী উপস্থাপন, তারপর জনগোষ্ঠীর বিভিন্ন বর্গের রিপ্রেজেন্টেশন, সেগুলো দেবাশিসের কাজে খুব ভালো রকম করেই আছে। আর দর্শক শ্রোতা, প্রথম যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আমাদের গণ আন্দোলনের অন্যতম সাক্ষী, সেগুলো আমরা দেখেছি আন্দোলনের সময়কালীন, আমাদের অনেক প্রেরণা দিয়েছে, আমাদের সঙ্গেই ছিল। এখন আমরা কয়েকটা পোস্টার দেখব, এতে অনেক না বলা কথাও বলা হয়ে যাবে এবং এখনকার সময় অনেকটা উঠে আসবে। স্বৈরাচার মাফিয়াতন্ত্র আর কখনো না, এটা দেবাশিস পড়ে দাও। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, যাতে কোনো ক্ষমতায় গিয়ে অভ্যুত্থানের মুখোমুখি না হতে হয়, যাতে আর কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। আমাদের সংবিধানে এমন কিছু চিহ্ন আছে, এমন কিছু বিধান আছে, যাতে যেই ক্ষমতায় থাকুক, আমরা তো একজন মানুষকে ফেরেশতা কল্পনা করতে পারি না, তার সামনে সুযোগটা যদি থাকে সে নিবেই, এবং নিয়েছে। তো এত রক্তের বিনিময়ে বারবার তো আমরা স্বাধীন হতে পারবো না। ৭১, ২৪ এইভাবে তো চলতে পারে না। তো মিনিমাম কিছু পরিবর্তন এমন ভাবে প্রাতিষ্ঠানিক করে নিতে হবে যাতে এই অবস্থার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে। কারণ আমরা কেউই গণক না, কেউ দাবি করতে পারে না। কে আসবে ক্ষমতায় আমরা জানি না। ৫ বছর পর কে আসবে, ১০ বছর পর কে আসবে, ১৫ বছর পরে কে আসবে আমি জানি না। এখনই মিনিমাম পরিবর্তনটা নিয়ে আসতে হবে। ওই বিধানগুলিকে শনাক্ত করে জনগণের জন্য যত দূর পর্যন্ত পারা যায় জনগণের পক্ষের সংবিধান করতে হবে। এই জায়গায় আর আগাচ্ছি না। সংবিধান বিষয়ক আলোচনা আমাদের বিশেষজ্ঞরা করেন। কল্যাণ রাষ্ট্র, গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে বহু মানুষের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে। ক্ষমতাহীন যোগ গরিব বাংলাদেশি, এরা মিলেই সংখ্যাগুরু। ক্ষমতাধর প্লাস অতিধনী বাটপার সমান সমান সংখ্যালঘু, সংখ্যাতাত্ত্বিক সমীকরণ। ফ্যাসিস্টকে তাড়িয়েছি, এখন ফ্যাসিস্ট ব্যবস্থাকেও তাড়ানো হবে। ছাত্র জনতা, জুলাই বিপ্লব। শহীদের রক্তের সাথে বেইমানি মানব না। সংস্কার ব্যাপারটা এমন না। ঐক্যের প্রমাণ বারবার, বৈচিত্র্যে ঐক্য, ঐক্যের নতুন ভাষা, বিভেদের সব প্রজেক্ট রুখে দিন, ঐক্যই প্রতিরোধ, প্রতিরোধেই ঐক্য। এটা বন্যার সময় ছিল, এটা সব সময়ের বেলায় প্রযোজ্য। যত বিপদ তত ঐক্য। মব জাস্টিস, ইনজাস্টিস। এই বিপ্লব কারো বাপের না। শ্রমিকের বুকের দিকে বুলেট চলমান। জুলাই হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের আহতের সম্পূর্ণ তালিকা প্রকাশ করো, আর কোনো গড়িমসি না। আমাদের নিজস্ব ফিলিস্তিন। এটাই আমাদের আসলে আজকের কনক্লুডিং কথা হতে পারে। গণ অভ্যুত্থানের চেয়ে বড় কোনো সংবিধান নাই, গণ অভ্যুত্থান চলমান। একটা প্রশ্ন ছিল, গ্রাফিতি যা বলছে এই সময় আমাদের রাজনৈতিক নেতারা কি তাই বলছেন? আমি তো রাজনীতির সাথে জড়িত না, আমি তো বললাম যে আমি থাকি বিদেশে এবং দুধ ভাত মানুষ, আমার তো ওই জায়গায় সম্পৃক্ততা নাই, কিন্তু এই ধরনের বিষয় আসলে কিভাবে কাজ করে সেই বিষয়ে কিছু চিহ্নায়ন এবং কিছু বোঝাপড়া তো আছে। রাজনীতিবিদরা কাটায় কাটায় সবার সবকিছু বুঝে সবার আকাঙ্ক্ষার প্রতিফলন করে তো হচ্ছে না, এটা তোমরা সবাই জানি। কিছু সীমাবদ্ধতা আছে, প্রাতিষ্ঠানিক কিছু সীমাবদ্ধতা আছে। কি চাই আর কি নাই কেউ তো ধরে রাখছে না এখন আর বলতে, অনেকাংশে। সত্যি। হ্যাঁ, আপনার তো বলার সুযোগটা রয়েছে। সুযোগ যদি আপনার কেউ আবার কেড়ে নিতে চায়, আপনি বলেন, সামনে আসেন। সব তো হয় নাই। অনেক জায়গায় আমাদের আকাঙ্ক্ষা যেভাবে আমরা চাচ্ছিলাম এবং দ্রুত চাচ্ছিলাম ওইভাবে হয় নাই। কিছু জিনিস সময়ের সাথে হবে, আমাদের সবাইকে শক্তি ধরে রাখতে হবে এবং যা যা হচ্ছে না সেগুলো নিয়ে পাবলিক পরিসরে যার যেরকম সুযোগ আছে সেগুলো বলতে থাকতে হবে। কারণ আপনি যদি একবার সুযোগ দিয়ে দেন,
মানুষ তো মানুষ হিসেবেই রাখেন, কাউকে ফেরেশতা বানাইতে যায়েন না, কাউকে অতি মানব হিসেবে দেখাইতে যায়েন না। আমাদের অভিজ্ঞতা খুব খারাপ, অতি মানবীয় চরিত্র তৈরি করে ফেললে, এমনকি তিনি যখন পৃথিবীতে থাকেনও না, তার ওই অতি মানবীয় চরিত্র ব্যবহার করে কত মানুষের জীবন ধ্বংস করে দেওয়া হয়। এই জন্য আমাদের প্রতিনিয়ত প্রশ্নটা চালায় যেতে থাকতে হবে। কিন্তু স্বীকার করছি আমরা, এটা তো খুব সহজ কথা, সবচেয়ে হচ্ছে এরকম তো না। একদম, ধন্যবাদ। একদম শেষে আমরা চলে এসেছি, তো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবার পালা। ধন্যবাদ, কৃতজ্ঞতা শ্রোতা দর্শক আপনাদের যারা ধৈর্য ধরে ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ জানাই আজকের আমাদের সম্মানিত দুই আলোচক সুহান রিজওয়ান ও দেবাশিস, তোমাদের সহযোগিতার জন্য এবং চমৎকার করে বলবার জন্য। আজ যে সমস্ত গ্রাফিতি আপনাদের দেখিয়েছি তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেওয়া। জুলাই গণ অভ্যুত্থানকে জোরালো করেছে, সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে অনেকগুলো জিনিসই, শুধু গ্রাফিতি, পলিটিক্যাল কার্টুন, পোস্টার, র্যাপই না, অনেক কিছুর কথাই আজ বলা যায়নি। আমাদের যে অভিনব ঐক্যটা তৈরি হয়েছিল আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, এই ঐক্যটা পুরোপুরি না হলেও যে সম্ভাবনা জায়গাটা খুলে দিয়েছে, সেই সম্ভাবনার কিছুটা হলেও যাতে আমরা অর্জন করতে পারি। গ্রাফিতিও প্রশ্ন করেতে আছে যে অসমাপ্ত বিপ্লবের পরে দেশে তাই বদলায় কেবল ভাস্কর্য তৈরির ঐতিহ্য, সৃষ্টি হয় নতুন কোনো প্রতিকৃতি, গড়া হয় নতুন কোনো ভাস্কর্য, কালক্রমে যেটার সামনে আবারও মানুষ জড়ো হয় মুর্দাবাদ জানাতে। এমনটা যাতে আমাদের না হয় সেই আকাঙ্ক্ষাই থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের মনে করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। জয় হোক অভ্যুত্থানের, লং লিভ রেভলিউশন। দর্শক শ্রোতা, দেখা হবে আগামী আসরে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক, জাতি হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নেই ওটা নাটক ছিল, ধরে নেই সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে, চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুক, বায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশানে বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরো সের মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি।